আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য ভাইয়া কিন্তু অলরেডি কেমিস্ট্রি সিকিউ হিরোর যেই লেকচার সিরিজটা সেখানে তড়িৎ রসায়নের প্রথম লেকচার ফ্যারাডে সূত্র এটা অলরেডি কভার করে দিছি। এবং এই লেকচারগুলো মেইনলি তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা এবং তোমাদের এইচএসসি পরীক্ষা সেখানে তড়িৎ রসায়নের যে সিকিউ সেই পার্টটা কভার করতে তোমাদেরকে হেল্প করবে। এবং আমরা প্রথম লেকচারে ফ্যারাডে সূত্র কভার করছিলাম এবং আজকে আমরা কভার করব এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট টপিক ই সেল এবং নার্নস্টের সমীকরণ। এবং এই ই সেল এবং নার্নস্টের সমীকরণ থেকে কি রকম প্রশ্ন আসছে সেটা যদি তুমি একটু দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ই সেল এবং নার্নস্টের গুরুত্বটা কতটুকু। আমরা প্রথম লেকচারে ফ্যারাডে সূত্রটা কভার করছিলাম, সেখান থেকে দেখো সিকিউতে প্রায় 20টা প্রশ্ন আসছে এবং এগুলো হচ্ছে বিগত 6 বছরের যে বোর্ড প্রশ্ন সেটার একটা স্ট্যাটিস্টিক্স এখানে দেওয়া আছে। এবং তুমি দেখো ই সেল এবং নার্নস্ট থেকে ফ্যারাডে সূত্রের থেকেও দ্বিগুণেরও বেশি প্রশ্ন আসছে, তো 45টা সিকিউ আসছে। তার মানে তুমি বুঝতে পারতেছো যে ভাইয়া ই সেল এবং নার্নস্টের ইকুয়েশন তোমার জন্য কতটুকু বেশি ইম্পর্টেন্ট। তোমার যে কোনো কলেজ পরীক্ষা বলো, তোমার টেস্ট পরীক্ষা বলো, অথবা তোমার বোর্ড পরীক্ষার কথা বলো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য নার্নস্টের ইকুয়েশন পারা, ই সেল কিভাবে বের করতে হবে এবং সেই রিলেটেড যত ম্যাথ আছে সেই সবগুলাকে কম্প্যাক্ট ভাবে কম সময় একদম বেসিক সহ প্রশ্ন প্র্যাকটিস করে এরপরে বোর্ড প্রশ্ন এভাবে ভাইয়া করে দিব। এবং যতটুকু আমার টার্গেট হচ্ছে কম সময়ের মধ্যে করা যায়, কারণ লম্বা ক্লাস করে তুমি এই জিনিসগুলো শিখতে পারবা, ঠিক আছে? বাট লম্বা ক্লাসে এখন কি করা যায় না, তোমার হচ্ছে মনোযোগ ধরে রাখা যায় না, ঠিক আছে? আমরা চেষ্টা করবো যে যতটুকু কম্প্যাক্ট ভাবে শেষ করা যায়। তাহলে আমরা শুরুতেই ভাইয়া চলে যাব হচ্ছে যে কোষ বিভাগ এটা আলটিমেটলি কি আমরা সেটা একটু বুঝতে চেষ্টা করবো। তোমরা জানো যে একটা কোষের মধ্যে কি থাকে ভাইয়া, একটা অ্যানোড থাকে, একটা ক্যাথোড থাকে, ঠিক আছে? কি থাকে ভাইয়া, একটা অ্যানোড থাকে, একটা অ্যানোড থাকে, এটা হচ্ছে অ্যানোড। এবং এটাকে তোমরা জানো হচ্ছে কি বলে ভাইয়া, ক্যাথোড। তাহলে কি থাকে, একটা অ্যানোড থাকে ভাইয়া, একটা ক্যাথোড থাকে। সো এবার তুমি দেখো যে এদের মধ্যে আলটিমেটলি কি হয়, ইলেকট্রনের আদান প্রদান হয়। তোমরা জানো অ্যানোডে কি বিক্রিয়া হয় ভাইয়া, অ্যানোডে হয় হচ্ছে জারণ বিক্রিয়া। তোমরা জানো অ্যানোডে হয় কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। ভাই ক্যাথোডে কি হয় ভাইয়া, ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ বিক্রিয়া। এখন তুমি জানো যে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, বা আমরা বলি ইলেকট্রন ছাড়ন। আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, তাই তো? বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তাহলে দেখো তো এই পুরা যে কোষটা আছে তার মধ্যে কি হচ্ছে, অ্যানোডে কেউ ইলেকট্রন ছাড়তেছে, ক্যাথোডে কেউ ইলেকট্রন গ্রহণ করতেছে। তো আলটিমেটলি ঘুরে ফিরে ওভারঅল কথা হচ্ছে এখানে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। জারণ বিজারণ বিক্রিয়া মানে কি, ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। এবং তুমি জানো ফিজিক্সে খুব ভালো মতো যে ভাই যখন আমরা কি করতাম, একটা ব্যাটারির সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে সংযোগ করে দিতাম, এখানে তোমার কারেন্ট কেমনে ফ্লো হইতো, নেগেটিভ প্রান্ত থেকে একটা ইলেকট্রন পুরা বর্তনী ঘুরে আবার এই পর্যন্ত আসলে সেখানে যে বিভব পার্থক্যটা ক্রিয়েট হইতো সেইটা প্রপোর্শনাল টু আই। এটাই তো ওহমের সূত্র ছিল না? অর্থাৎ যখন ইলেকট্রন দৌড়াদৌড়ি করে বা ইলেকট্রন যখন মুভ করে, ইলেকট্রনের মুভকে সময় সাপেক্ষে তুমি যদি হিসাব করো তখন সেটাকে আমরা কি বলি, কারেন্ট বলি। তাহলে যে ইলেকট্রনের চলাচলকে আমরা কি বলি, কারেন্ট বলি। তাহলে এখানে কি হচ্ছে, ইলেকট্রন চলাচল করতেছে, তার মানে এখানে কি হবে, ওই বিভব পার্থক্য সৃষ্টি হবে, সেখান থেকে কারেন্ট সৃষ্টি হবে। তো আমরা ওই যে বিভব পার্থক্য ভি অথবা ই সেটাকে আমরা হচ্ছে এখানে হিসাব করি। তাহলে দেখো এটা যেহেতু অ্যানোড এবং এখানে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, এটা হচ্ছে ক্যাথোড, এখানেও ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, তার মানে যে অ্যানোডে জারণ হচ্ছে তাই অ্যানোডের কি থাকবে ভাই, একটা বিভব থাকবে এবং এটাকে আমরা বলবো হচ্ছে জারণ বিভব, কারণ এখানে জারণ হয়। আর ক্যাথোডে হয় বিজারণ, তাই ক্যাথোডের যে বিভবটা সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার বিজারণ বিভব। তাইলে এই হচ্ছে আমাদের দুই টাইপের বিভব, একটা হচ্ছে জারণ বিভব, একটা বিজারণ বিভব। জারণ হয় অ্যানোডে, তাই অ্যানোডের বিভবকে বলি জারণ বিভব। ক্যাথোডে হয় বিজারণ, তাই ওর বিভবের নাম হচ্ছে বিজারণ বিভব। তাহলে এই জারণ বিভব আর বিজারণ বিভব এই দুইটা জিনিস তো পুরো কোষের মধ্যে আছে। এখন তুমি চিন্তা করে দেখো, এই হচ্ছে তোমার টোটাল পুরা কোষটা, ঠিক আছে? এই হচ্ছে তোমার টোটাল পুরা কোষ। এই কোষের মধ্যে হইলো কি কি, জারণ হইলো আর বিজারণ হইলো। ভাই কি কি হইলো, জারণ হইলো আর বিজারণ হইলো। তো তুমি যদি এই দুটাকে এখন সাম করে দাও, যোগ করে দাও, তাহলে তুমি ওভারঅল পুরা কোষে কতটুকু তোমার হচ্ছে বিভব পার্থক্য ক্রিয়েট হয়েছে সেটা তুমি বের করতে পারবে না। এটাকে আমরা বলি হচ্ছে সেল বিভব বা তোমার হচ্ছে কোষ বিভব। তাহলে তুমি দেখো যে একটা কোষের মধ্যে থাকে দুইটা জিনিস, অ্যানোড আর ক্যাথোড। অ্যানোডে হয় জারণ, তাই সেখানে থাকে জারণ বিভব। ক্যাথোডে হয় বিজারণ, সেখানে থাকে বিজারণ বিভব। দুটাকে যদি যোগ করে দিই তাহলে তুমি কি পেয়ে যাবা, কোষ বিভব বা তোমার ই সেলটা কত, ঠিক আছে? এখানে কি তোমার হচ্ছে জারণ বিভব, তাই তো? তাহলে ই অফ এটাকে আমরা বলি হচ্ছে অ্যানোড, এখানের যে ভোল্টেজটা এটাকে আমরা বলি ই অফ অ্যানোড, কারণ অ্যানোডের ভোল্টেজ। আর এটাকে আমরা বলি হচ্ছে তোমার ই অফ
ক্যাথোড, এটা হচ্ছে কি ভাইয়া ক্যাথোডের ভোল্টেজ। এবং যেহেতু একটা সেলের মধ্যে আসি অ্যানোড আর ক্যাথোড, দুটাকে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, তোমার টোটাল কোষের মধ্যে কতটুকু বিভব পার্থক্য হচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে বলি যে কোষের অ্যানোডের জারণ বিভবটা এবং ক্যাথোডের বিজারণ বিভবের যে সমষ্টি বা যোগফল, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে কোষ বিভব বা তোমার হচ্ছে ই সেল। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াইতেছে ভাইয়া, যে একটা কোষ এর বিভব পার্থক্য কতটুকু হবে, সেটা হবে হচ্ছে তোমার তার অ্যানোডের মধ্যে কতটুকু ভোল্টেজ পার্থক্য সেইটা বা বিভব পার্থক্য, প্লাস তার ক্যাথোডের মধ্যে কতটুকু হচ্ছে বিভব পার্থক্য। এই দুটাকে তুমি যোগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, যে পুরা কোষের মধ্যে কতটুকু বিভব পার্থক্য ক্রিয়েট হচ্ছে। এবং এই একটা সূত্র দিয়ে তুমি ম্যাথ করতে পারবা। বইয়ের মধ্যে আরো 2 থেকে 3টা ফর্মুলা সূত্র দেওয়া আছে, দরকার নাই, তুমি এটাই মনে রাখো, ঠিক আছে। এবং খুবই সিম্পল বেসিক ফর্মুলা এইটা। এখন তোমরা বইয়ের মধ্যে 2টা জিনিস দেখো, যে ভাইয়া কখনো কখনো দেখি যে ই সেল, আবার কখনো দেখি ই নট, এই দুটার মাঝখানে পার্থক্যটা মেইনলি কি। সো দেখো, কখনো তুমি দেখবা হচ্ছে ভাইয়া ই সেল দেওয়া আছে, কখনো তুমি দেখবা হচ্ছে ই নট সেল দেওয়া আছে। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া দুটার মাঝখানে পার্থক্যটা কি। তো তুমি একটু দেখো, এখানে আমরা লিখতেছি হচ্ছে ভাইয়া ই নট সেল, আর এখানে হচ্ছে ভাইয়া ই সেল। তো ই নট সেল মানে কি বোঝায়, দুইটাই কোষ বিভব। দেখো ই সেল তো আছে, খালি একটা নট আছে, একটা নট নেই। নট মানে বোঝায় যে এখানে তোমার তাপমাত্রাটা আছে হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস, এখানে চাপ আছে হচ্ছে তোমার 1 atm, এখানে তোমার যে ঘনমাত্রা এস সেটা আছে তোমার হচ্ছে 1 মোলার, ঠিক আছে। তার মানে এটা কি আদর্শ অবস্থায় বা শূন্য অবস্থায় বা প্রমাণ অবস্থায় কতটুকু কোষ বিভব, সেটাকে আমরা বলি ই নট সেল। তাই এটার নাম হচ্ছে কি ভাইয়া, এটার নাম হচ্ছে প্রমাণ কোষ বিভব। এটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে প্রমাণ কোষ বিভব। এটার নাম কি ভাইয়া, প্রমাণ কোষ বিভব। আর যখনই এই তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রার যে কোনো একটা চেঞ্জ হবে, তখনই সেখানে কি হয়ে যাবে, নট কি আর দিতে পারবা, প্রমাণ অবস্থায় থেকে এগুলা, তাই তো। আর অপ্রমাণ অবস্থায় আমরা সেটাকে বলি জাস্ট শুধু কোষ বিভব, ঠিক আছে, শুধু কোষ বিভব, শুধু কোষ বিভব। এবং এইটা যখন আমাদের বের করতে হয়, তখনই আমাদের কার সমীকরণ ইউজ করতে হয় ভাইয়া, নার্নস্টের ইকুয়েশনটা ইউজ করতে হয়। নার্নস্টের সমীকরণটা আমাদের কখন ইউজ করতে হয়, যখন আমরা এই যে ই সেল বের করতে যাই, যেখানে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা স্ট্যান্ডার্ড বা প্রমাণ অবস্থায় যা থাকে সেটা চেঞ্জ হইলেই যেই ই সেলটা আসে, সেটা আমাদেরকে বের করতে হইলে কার ইকুয়েশন ইউজ করতে হয়, নার্নস্টের ইকুয়েশন ইউজ করতে হয়। দুইটা আলটিমেটলি সেম জিনিস হিসাব করে, খালি জাস্ট দুইটা ডিফারেন্ট অবস্থায়। এটা হচ্ছে চাপ, তাপ, তারপর হচ্ছে তোমার ঘনমাত্রা এত হইলে, আর এটা হচ্ছে অন্য যে কোনো কিছু তুমি হচ্ছে বের করতে পারবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের যে ই সেল, ই নট সেল, এবং এগুলো আলটিমেটলি কি বোঝায়, দুটো জিনিস একই বোঝায়, যে অ্যানোড এবং ক্যাথোডের বিভবটা যোগফলটা কত। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আসো এরপরে কি আছে ভাইয়া, এরপরে আমরা একটু হিসাব করব যে আমাদের একটা কনফিউশন আছে। কি কনফিউশন, যে ভাইয়া প্যাচটা যেখানে লাগে, যে আমরা যখন হচ্ছে ই সেল বের করতে যাই, ই নট অথবা তোমার হচ্ছে ই সেল যেটাই বের করতে যাই, আমাদের প্যাচটা লাগে এই জায়গায়, যে ভাই আমরা বুঝি না যে কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে। এখন তুমি চিন্তা করে দেখো, আমাদের ধরো হচ্ছে কিভাবে দেওয়া থাকে, এভাবে দেওয়া থাকবে যে ভাইয়া ই নট অফ কি ভাইয়া, ই নট অফ তোমার জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক থেকে তোমার হচ্ছে জিঙ্ক 2 প্লাস ইজিক্যালস টু দেওয়া আছে হচ্ছে তোমার প্লাস 0.76 ভোল্ট। এটা আলটিমেটলি কি মিন করতেছে, মিন করতেছে হচ্ছে দেখো ছিল জিঙ্ক, সেখান থেকে হয়ে গেছে জিঙ্ক 2 প্লাস। তার মানে ও জিঙ্ক ছিল, ও অবশ্যই 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে সেখান থেকে হয়ে গেছে জিঙ্ক 2 প্লাস। এবং তোমরা জানো ইলেকট্রন ত্যাগ করলে এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া জারণ, এটাকে আমরা বলি হচ্ছে জারণ, তাই তো, এটাকে আমরা বলি জারণ। তাহলে এখানে যে তোমার ভোল্টেজটা হবে সেটাকে আমরা কি বলবো, তোমার হচ্ছে জারণ বিভব। তাহলে জিঙ্কের এটা কি বিভব দেওয়া আছে, জারণ বিভব। কত দেওয়া আছে, প্লাস 0.76। এখন এখানে প্লাস আর মাইনাসের কাহিনীটা কি, প্লাস মানে হচ্ছে যে তোমার আলটিমেটলি এখানে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে, ও স্বভাবতই প্লাস বা জারণ হইতে চায়। কিরকম জিনিসটা ভাই স্বভাবতই কি বুঝাইতেছেন, ধরো জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, এই মানটা জাস্ট কত আসবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস যা হবে জাস্ট উল্টাই দিলে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হবে প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস। এবার তুমি জিনিসটা বুঝতে পারবা কি বুঝাইতেছি, যে ভাই জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক মানটা নেগেটিভ, মানে ও এটা হইতে চায় না, মানে ও কি করতে চায় না, বিজারণ করতে চায় না। ও কি করতে চায় না ভাইয়া, বিজারণ করতে চায় না, বিজারণ কি করতে চায় না, করতে চায় না।
তাই তো? ও জারণ চায়, তাই যার যেই মানটা পজিটিভ হবে সে ওই জিনিসটা করতে চায়। তুমি সবসময় মনে রাখবা যে যার যেই মানটা প্লাস সে ওই জিনিসটা করতে চায়। যার জারণ বিভবের মান প্লাস সে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়। যার বিজারণ বিভবের মান প্লাস সে বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়, মানে প্লাস বা যার মানটা বেশি। ঠিক আছে? তাহলে এবার তুমি দেখো তুমি জানো যে ভাই জিঙ্ক এর একটা ধাতু, তাহলে ও কি তোমার হচ্ছে ইলেকট্রন নিতে চাইবে? ইলেকট্রন নিতে চাইবে না। বাট তুমি যদি জোর করে নাও তাহলে বিভবটা কত হবে? হচ্ছে মাইনাস। মানে কি? তোমাকে বাইরে থেকে শক্তি দিতে হবে, তোমাকে বাইরে থেকে বিভব মানে কি? শক্তি। তোমরা জানো যে V = W/Q। বাইরে থেকে তোমাকে শক্তি দিয়ে তারপরে তোমাকে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক বানাইতে হবে, কারণ ও তো নরমালি চায় না বিজারণ করতে। বাট তুমি যদি দেখো যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে এখানে প্লাস, মানে শক্তি আর উৎপন্ন হবে নিজে থেকেই, সেটা কতটুকু? প্লাস 0.76 ভোল্ট। তাহলে বেসিক ডিফারেন্সটা বুঝতে পারতেছো? আরেকটা জিনিস বুঝাই, যেমন ধরো কপার 2+ থেকে কপার এই মানটা হচ্ছে প্লাস 0.34। এটা কি মিন করতেছে? যেহেতু মানটা প্লাস তার মানে কপার এখানে যেই কাহিনীটা হবে ওইটাই করতে চায়। তো কি হয়েছে? +2 থেকে কপার হয়ে গেছে, তো ছিল প্লাস, ইলেকট্রন কমে গেছে, তার মানে কি? অবশ্যই ইলেকট্রন নিছে না। তাহলে কপার 2+ যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন হয়ে যায় ভাইয়া কপার। তার মানে এখানে কি হয়েছে ভাইয়া? এখানে হয়েছে বিজারণ, এবং ওর বিজারণের মানটাই প্লাস। তার মানে কপার কি করতে চায়? ইলেকট্রন নিতে চায়। কপার ইলেকট্রন নিতে চায়, ঠিক আছে? কপার ইলেকট্রন নিতেই চায়, তাহলে বিজারণ বিভবটা কত? প্লাস। বাট উল্টায় দাও, কপার থেকে কপার 2+ কত হয়ে যাবে? কপার থেকে কপার 2+ এটা হয়ে যাবে -0.34 ভোল্ট। তার মানে কি? কপার থেকে কপার 2+ হইতে চায় না, মাইনাস মানে আমাদের বাইরে থেকে এতটুকু শক্তি দিয়ে তারপরে এই কাহিনীটা ঘটাইতে হয়। বুঝতে পারছো? তাহলে যার যে মানটা প্লাস সে ওই জিনিসটা করতে চায়, যার জারণ বিভবের মান প্লাস সে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় বা সে অ্যানোডের দিকে যাইতে চায়। এবার কাহিনী এসো, অ্যানোডে কি হয়? জারণ। তার মানে যার জারণ বিভবটা বেশি সে কোন দিকে যেতে চাইবে? অ্যানোডের দিকে। আর যার বিজারণ বিভবটা বেশি সে কোন দিকে যেতে চাইবে? ক্যাথোডের দিকে। তাহলে এই যে আমাদের প্যাচ যে ভাইয়া কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিব যে ভাই কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে। তো এখানে ধরো হচ্ছে আমরা এইটা একটু মুছে দিই, এখানে কয়েকটা টাইপের নিলাম। ধরো ফার্স্টে আমরা এখান থেকে নিলাম যে দুইটা জিনিস দেওয়া আছে যে ভাইয়া জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ম্যাথ করতে গেলে যে আমাদের এটা লাগবে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কত দেওয়া আছে ভাইয়া? ধরো প্লাস 0.76, আর দেওয়া আছে যে কপার থেকে কপার 2+ এটা দেওয়া আছে হচ্ছে তোমার -0.34। সো তুমি কিভাবে বুঝবা যে ভাইয়া এখানে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, বা কোনটার জারণ হবে কোনটার বিজারণ হবে? তো এই দেখো ফার্স্ট কেসটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? দেখি এটা কোন দিকে যায়, কোনটা অ্যানোড কোনটা হচ্ছে তোমার ক্যাথোড। সো তুমি যেটা করবা, দুইটা জিনিসকে যখন তুলনা করবা তখন হয় দুইটাকেই জারণ বিভবে নিয়ে যাবা, নাহলে দুইটাকেই বিজারণ বিভবে নিয়ে যাবা। আর কেমনে নিতে হয়? যেমন এখানে দেওয়া আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, যেটা হচ্ছে প্লাস 0.76। তুমি যদি উল্টায় দাও জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তাহলে হয়ে যাবে -0.76। অর্থাৎ উল্টায় দিয়ে খালি সামনে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, প্রথমে এখানে কি মান দেওয়া আছে? জিঙ্কের, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে জারণ হয়েছে, জারণ বিভব দেওয়া আছে। কপার থেকে কপার 2+, এটাও জারণ হয়েছে, মানে জারণ বিভব দেওয়া আছে। তার মানে দুইটারই কি দেওয়া আছে? জারণ বিভব। এখন তুমি তুলনা করতে পারবা। তার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে যদি যেই দুইটা দেওয়া থাকবে সেই দুইটা দিয়ে ম্যাথ করতে হয় বা তুলনা করতে হয়, তাহলে তোমাকে ফার্স্টে মনে রাখতে হবে যে হয় দুইটারই জারণ বিভবে নিয়ে যেতে হবে, বা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর না হলে আমাকে জোর করে ওই দুইটাকেই জারণ বিভবে নিয়ে যেতে হবে, নাহলে দুইটাকেই বিজারণ বিভবে নিয়ে যেতে হবে। তো এই কেসে তো দুইটাই জারণ দেওয়া, তো এখন তুলনাটা কেমনে করবো? দেখো ভাইয়া জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই জারণ বিভবের ভ্যালুটা হচ্ছে প্লাস 0.76, আর কপার থেকে কপার 2+ হচ্ছে -0.34। তুমি জানো প্লাস মানেও নিজে নিজে এই কাজটা করতে চায়, আর মাইনাস মানেও এই কাজটা করতে চায় না। তাহলে দুইজনের মাঝখানে জারণ কে করতে চায়? জিঙ্ক। তাহলে অ্যানোডে বা জারণে কে যাবে? এখানে জিঙ্ক যাবে, আর আলটিমেটলি ক্যাথোডে কে যাবে? কপার যাবে। ঠিক আছে? সেম জিনিসটা তুমি কি খালি জারণ বিভব দিয়ে তুলনা করতে পারতা? বিজারণ বিভব দিয়ে তুলনা করতে পারতা। কেমনে? দেখো দেখো ধরো হচ্ছে এটা দেওয়া আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক কত দেওয়া আছে তোমার? -0.76। দেখো জাস্ট খালি উল্টাই গেল না? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ ছিল প্লাস,
জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়ে গেল -0.76, মানের কোনো চেঞ্জ হবে না, জাস্ট খালি প্লাস মানে ও নিজে নিজে এই কাজটা করবে, আর মাইনাস মানে তুমি জোর করে ওরে করাবা, তুমি বাইরে থেকে শক্তি দিয়ে ওরে করাবা এই কাজটা, ঠিক আছে? কারণ এটা করতে চায় না, ও ইলেকট্রন ছাড়বে না, কিন্তু তুমি জোর করে ইলেকট্রন ছাড়াবা, তাহলে কি করতে হবে? তোমার বাইরে থেকে শক্তি দিতে হবে না? তোমার বাইরে থেকে কি করতে হবে? শক্তি দিতে হবে, ঠিক আছে? এবং ধরো দেওয়া আছে কি ভাইয়া, যে কপার 2+ থেকে কপার এটা দেওয়া আছে +0.34, জাস্ট দেখো চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার তুলনা করো ভাইয়া, কি বিভব দেওয়া আছে ভাইয়া? এবার বিজারণ বিভব দেওয়া আছে, কেমনে বুঝলেন ভাইয়া? এই দেখো 2+ ছিল হয়ে গেছে জিঙ্ক, 2+ ছিল হয়ে গেছে কপার, তাই তো? তাহলে দুইটারই কি দেওয়া আছে? বিজারণ বিভব। এবার কেমনে তুলনা করব ভাইয়া? দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে, বাট এইটার বিজারণ বিভবটা হচ্ছে মাইনাস, তার মানে ও বিজারণ করতে চায় না, আর এটা হচ্ছে প্লাস, তার মানে ও বিজারণই করতে চায়। তাহলে বিজারণ মানে কি? ক্যাথোড, তাহলে ক্যাথোডে কে যাবে? কপার যাবে। এর তো বললামই যে যেমনি করো অ্যান্সার কপারই আসবে ক্যাথোডে, আর তোমার যেহেতু ও বিজারণ করতে চায় না, মানে কি করতে চায়? জারণ, তাহলে জিঙ্ক কই যাবে? অ্যানোডে যাবে। অর্থাৎ দুইটাকেই কি নিয়ে যাবা? যেই দুজন দেওয়া থাকবে, মেথডে দুইটা দেওয়া থাকবে, দুইটার ই সেলের মান দেওয়া থাকবে, তুমি দুইটাকেই হয় জারণে নিয়ে যাবা, নাহলে দুইটাকেই বিজারণে নিয়ে যাবা। তখন দেখবা যে দুইজনের মধ্যে তুমি যদি জারণে নাও, তাহলে কার জারণটা বেশি সে তোমার অ্যানোডে যাবে, অন্যজন ক্যাথোডে যাবে। অথবা তুমি যদি বিজারণ দিয়ে তুলনা করো, তাহলে যার বিজারণ বিভবের মানটা পজিটিভ বা বেশি, তুমি তুলনা করতে পারো বেশি, তখন তুমি কি করবা? এখান থেকে যে যারটা বেশি তাকে ক্যাথোডে পাঠিয়ে দিবা, কারণ বিজারণ বিভব তুলনা করতেছো, আর যে বাঁচে থাকবে তাকে অ্যানোডে পাঠিয়ে দিবা। সেম টু সেম ধরো এরকম যে ভাইয়া এবার আমি কোনো যোগের নাম দিব না, জাস্ট এবিসি দিব, যে A3+ এটা থেকে তোমার হচ্ছে এ হয় কতটুকু? তোমার হচ্ছে +0.5, এন্ড তোমার হচ্ছে বি তোমার হচ্ছে 2+ থেকে বি হয় +0.74 এত ভোল্ট। তোমাকে প্রশ্ন করছে বলো তো ভাইয়া কোনটা অ্যানোডে যাবে, কোনটা ক্যাথোডে যাবে, বা কোনটা অ্যানোডের ভোল্টেজ, কোনটা ক্যাথোডের ভোল্টেজ? সো তুমি ফার্স্টে আসবা যে দেখি তো দুইটার কি হচ্ছে তোমার জারণ বিভব, বা দুইটারই কি বিজারণ বিভব দেওয়া আছে কিনা। আসো এখানে A3+ থেকে A, তার মানে কি বিজারণ হয়েছে, প্লাস কমে গেছে, বিজারণ বিভব দেওয়া আছে। B2+ থেকে B কি দেওয়া আছে? এটাও বিজারণ বিভব দেওয়া আছে, মান দেওয়া আছে। এবার তুমি দেখো ভাইয়া দুইটাই প্লাস, দুইটাই প্লাস, মানে দুইজনই বিজারণ করতে চায়, এই বান্ধব এও বিজারণ হইতে চায়, বিও বিজারণ হইতে চায়, কিন্তু দুজনের মান সেম না। বি এর বিজারণ বিভবের মান 0.74, মানে ও যখন বিজারণ হয় তখন যে ভোল্টেজটা সেটা বেশি, আর ওর কম, তাহলে কার পাওয়ার বেশি হলো? বি এর। দুইজনই বিজারণ, বাট তার মধ্যে মান কার বেশি? বি এর, তাহলে বিজারণ কার হবে? বি এর। বিজারণ হলে কই যায়? ক্যাথোডে, তাহলে ক্যাথোডে কে যাবে? বি। আর এ তাহলে কই যাবে? অ্যানোডে যাবে। একজন ক্যাথোডে গেলে আরেকজন তো অ্যানোডে যাবেই, শেষ। এইভাবে তুলনাগুলা করবা, এইভাবে তুমি তুলনাগুলা করবা। আশা করি বুঝতে পারতেছো যে তুমি এইভাবে তুলনাগুলা করবা, ঠিক আছে? তাহলে ধরো আরেকটা প্র্যাকটিস করতে পারি এখানে, জাস্ট র্যান্ডমলি নিলাম। ধরো কি দেওয়া আছে যে ক্যাডমিয়াম থেকে তোমার হচ্ছে ক্যাডমিয়াম 2+, ভোল্টেজটা দেওয়া আছে তোমার ধরো +0.32 ভোল্ট, আর ধরো হচ্ছে কি দেওয়া আছে যে কপার 2+ থেকে কপার এটা দেওয়া আছে কতটুকু? কপার 2+ থেকে কপার দেওয়া আছে হচ্ছে তোমার -0.34, ঠিক আছে? মাইনাস না প্লাস, ধরো +0.34। সো এটা দেওয়া আছে, তোমার জিজ্ঞাসা করলো কে ক্যাডমিয়াম অথবা কপারের মধ্যে কে অ্যানোডে যাবে, কে ক্যাথোডে যাবে। সো তুমি ফার্স্টে আসো যে ভাই দুইটারই কি বিভব দেওয়া আছে। ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, মানে কি জারণ হয়েছে, এবং জারণ বিভবের মানটা প্লাস। তো এগুলো পরে তুলনা করবো, আগে দেখবো কি বিভব। এটা জারণ দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে জারণ। আর কপার 2+ থেকে কপার এটা দেওয়া আছে বিজারণ। হ্যাঁ, এখন কি তুলনা করলে রাইট অ্যান্সার আসবে? না, তুমি এখন তুলনা করতেই পারবা না, কারণ একটার জারণ বিভব তুলনা করবা, একটার বিজারণ বিভব তুলনা করবা, এটা তো হয় না। তুমি দুইটাকেই হয় জারণে নিয়ে যাও, নাহলে দুইটাকেই বিজারণে নিয়ে যাও, তোমার ইচ্ছা। তাহলে ধরো আমাদের ক্যাডমিয়ামটা যেহেতু জারণ আছেই, আমরা এইটাকে উল্টায় দিয়ে জারণে নিয়ে যাই। কপার 2+ থেকে কপার যদি হয় +0.34, তাহলে কপার থেকে তোমার কপার 2+ হবে হচ্ছে -0.34, খালি জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার এই দুজনের মধ্যে তুলনা করো। ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, এটা একটা জারণ বিভব, ভ্যালু দেওয়া আছে +0.32, আর কপার থেকে কপার 2+, এটা হচ্ছে আমার কত? -0.34। +0.32 বেশি নাকি -0.34 বেশি? তুমি অবভিয়াসলি বলবে যে +0.32 বেশি। তাইলে দুইটাকে জারণ বিভব দিয়ে তুলনা করতেছো, এবং কার মান বেশি আসছে? ক্যাডমিয়ামের। তাহলে কার জারণ হবে? ক্যাডমিয়ামের। কার বিজারণ হবে? এইটার। ও কই যাবে? ও যাবে, যেহেতু বিজারণ হবে তাহলে ও যাবে ক্যাথোডে এবং ও যাবে অ্যানোডে, শেষ।
এই যে তোমাদের প্যাচ শেষ, যে ভাই কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে। এবং আমরা তো আরো প্রায় 10 থেকে 12টা ম্যাথ সলভ করবো, তুমি প্রত্যেকটা আশা করি বুঝতে পারবা যে কেমনে তুমি হচ্ছে অ্যান্সার গুলা করবা। ঠিক আছে, তাইলে আমরা এখানে তো যাবো, তো লাস্টে আমরা একটা জিনিস দেখবো যে আমরা এই যে ই সেল বের করতেছি, ই সেল বের করতেছি, এটা কেমনে হিসাব করবো। ই সেলের প্রশ্ন যদি তোমার হচ্ছে সিকিউতে আসে, আমাদের অ্যান্সার করার অ্যাপ্রোচটা কি হবে। সো তুমি যখন হচ্ছে এত নং প্রশ্নের উত্তর এটা লিখে অ্যান্সারটা শুরু করবা, তখন মনে রেখো যে তুমি ই সেলের ম্যাথ তো লাস্টে গিয়ে এটা করবা, তাই না? যে ই সেলের যে ফর্মুলা, যে ই সেল ইজ ইকুয়ালস টু কত, ই সেল হলে ই সেল, ই নট সেল হলে ই নট সেল, এক না একটা তো বের করবাই। তো তখন কত আসবে তোমার হচ্ছে অ্যানোডের তোমার হচ্ছে বিভব বা জারণ বিভব প্লাস হচ্ছে ই অফ ক্যাথোড, এই দুটো তুমি বের করে যোগ করে দিবা, তাইলে মান চলে আসবে, তাই তো? তুমি এটা জানো। বাট তার আগে কিছু কাজ আছে, তোমাকে এখানে এই দুজনের জারণ বিজারণ বিক্রিয়াটা দেখাইতে হবে। ঠিক আছে, এখানে ফার্স্টে তোমাকে জারণ বিক্রিয়া দেখাইতে হবে, এরপর তোমাকে বিজারণ বিক্রিয়াটা দেখাইতে হবে, এরপর তোমাকে দুইটাকে যোগ করে আলটিমেটলি পুরা কোষ বিক্রিয়াটাকে দেখাইতে হবে। তারপরে তুমি হচ্ছে জাস্ট এক লাইন ক্যালকুলেট সূত্রটা লিখবা, পরে লাইনে মান বসে অ্যান্সার হয়ে যাবে। তাহলে ম্যাথটা ছোট, বাট তোমাকে এই সিকিউতে অ্যান্সার করতে হলে এই তিনটে স্টেপ পার করে তারপরে আসতে হবে। জারণ বিক্রিয়া লেখো, বিজারণ অর্ধ বিক্রিয়া লেখো, টোটাল কোষ বিক্রিয়া লেখো, তারপরে তুমি অ্যান্সার করো। ঠিক আছে, এটা ই সেলের ক্ষেত্রেও আবার নার্নস্ট ইকুয়েশনের ক্ষেত্রে তোমাকে আগে জারণ বিজারণ বিক্রিয়াটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো প্রথম প্রশ্নে চলে যাই। যে ভাইয়া সকল বোর্ড 2018 সালে আসছে, কি বলতেছে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটা দেওয়া আছে প্লাস 0.76 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, এবং কপার থেকে কপার 2 প্লাস এর ইটা দেওয়া আছে তোমার হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। ঠিক আছে, এবং এগুলো যা আছে সব নট, ই নট। ঠিক আছে, ই নট সেল অফ জিঙ্ক কে জিঙ্ক 2 প্লাস এত, এবং কপার 2 প্লাস এর কপার হচ্ছে এত। বলছে কোষের ই সেলটা বের করো, পুরা কোষেরটা বের করো। তাহলে জাস্ট খালি অ্যানোডেরটা যোগ করে দেবো, ক্যাথোডেরটা যোগ করে দেবো, তাইলে চলে আসবে। বাট তার আগে কি বলছি, অবশ্যই তোমাকে জারণ বিজারণ বিক্রিয়াটা লিখতে হবে। সো ভাইয়া বারবার জারণ বিজারণ বিক্রিয়াটা লিখবো না ভাইয়া, একবারই দেখাই দিচ্ছি সুন্দর মতো, একবার বা দুইবার দেখাই দিচ্ছি। যে ফার্স্টে আসো, যদি আমরা ফার্স্টে কি লিখে ফেলবো, যে জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, আমি টোটাল তুমি সিকিউতে যেভাবে অ্যান্সারটা করবা সেভাবে দেখাচ্ছি। তো তার আগে তোমার তো জানতে হবে যে ভাই কার জারণ হবে, কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে। তাহলে প্রথম প্রশ্ন এটা। তাহলে এবার নিচে নিয়ে আসো, তুমি খাতা উল্টাও, পেজটা উল্টাও, পরীক্ষার খাতার পেজটা উল্টায় রাফ একদম লাস্টে বিষয়ে কি রাফ করো না, তুমি রাফ পেজে যাবা। রাফ পেজে যাবার মান দুটা লিখবা, কি দেওয়া আছে ভাইয়া, কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করার পর তুমি এগুলো চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবে, যেন আমরা দেখে বুঝতে পারতেছি আচ্ছা এটা ক্যাথোডে যাবে, এটা অ্যানোডে যাবে। বাট এই জিনিসটা আসার জন্য কয়েকবার প্র্যাকটিস করতে হবে না? তাহলে দেখো ফার্স্টে কি দেওয়া আছে ভাইয়া, জিঙ্ক থেকে ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটা দেওয়া আছে হচ্ছে ভাইয়া 0.76 এবং প্লাসের, এবং কপার 2 প্লাস থেকে কপার, এটা দেওয়া আছে হচ্ছে তোমার প্লাস 0.34। তো এবার তুমি তুলনা করবা, তাই তো? তার আগে দেখো তো এটা কি দেওয়া আছে, জারণ বিভব, এটা দেওয়া আছে বিজারণ বিভব। জারণ একটার জারণ বিভব আর একটার বিজারণ বিভব, দুটোর মাঝখানে তুলনা করা যাবে না। তাহলে তুমি কি করো, জিঙ্কটাকে হয়তো বিজারণ বানায় দাও, তাহলে দুইটাই বিজারণ হয়ে যাবে, অথবা কপারটাকে জারণ বানায় দাও, তাহলে দুইটাই জারণ হয়ে যাবে। তাই আমরা যেটা করতে পারি, এই যে কপারটা যেহেতু বিজারণ আছে, এটাকে উল্টাই দিই, কপার থেকে কপার 2 প্লাস, তাহলে হয়ে গেল জারণ। তাহলে এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস 0.34। এবার তুমি তাকায় দেখো যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এইটার জারণ বিভবের মান প্লাস 0.76, আর কপার থেকে কপার 2 প্লাস হচ্ছে মাইনাস 0.34। তাহলে যেহেতু ওর জারণ বিভবের মানটা বেশি, তার মানে ওর হবে জারণ, যার যে মান বেশি তার সেটা হবে। আর যেহেতু একজনের জারণ হয়েছে, তার মানে আরেকজনের হবে বিজারণ। তাহলে আমাদের ফার্স্ট কাজটা শেষ, আমরা বের করে ফেলছি যে জিঙ্কের জারণ হবে মানে জিঙ্ক অ্যানোডে যাবে, আর কপারের বিজারণ হবে মানে কপার ক্যাথোডে যাবে। তাহলে বিক্রিয়াটা কি লিখবো, তাহলে জিঙ্কের যেহেতু জারণ হবে, তাহলে জিঙ্ক ফার্স্টে জিঙ্ক থাকবে, এরপরে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, যেহেতু জারণ হবে, তাহলে সেখান থেকে কি তৈরি হবে, জিঙ্ক 2 প্লাস। অথবা তুমি দেখাও লিখতে পারবা, যেহেতু জারণ তার মানে কি জিঙ্ক থেকে কি হবে, জিঙ্ক 2 প্লাস। তো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হওয়ার জন্য কি করতে হবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। শেষ, জারণ বিক্রিয়া লেখা শেষ। এরপর তুমি লিখবা বিজারণ অর্ধ বিক্রিয়া, এরপর তুমি লিখবা বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ হবে কার, কপারের, তাই তো? তাহলে কপার তোমার থাকবে হচ্ছে 2 প্লাস, সেখান থেকে ও দুইটা ইলেকট্রন নিবে, নিয়ে হয়ে যাবে হচ্ছে কপার। তাইলে দেখো জিঙ্কের জারণ বিক্রিয়াটা লিখে ফেললাম এবং কপারের বিজারণ বিক্রিয়াটা লিখে ফেললাম। বিক্রিয়া লেখা খুবই সিম্পল। এরপর তুমি যেটা করবা, দুইটাকে সাম করে দিবা। ঠিক আছে, দুইটাকে সাম করবা, যে দুইটার সাম করলে আমরা পেয়ে যাবো কি, একটা কোষে থাকে অ্যানোড আর ক্যাথোড, তো যে অ্যানোডে জারণ বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, দুইটাকে যোগ করে দিলে পেয়ে যাবো কোষ বিক্রিয়া।
টোটাল এই কোষটার মধ্যে কি বিক্রিয়া হচ্ছে, কোষ বিক্রিয়া। তাহলে দেখো ও দুটো ইলেকট্রন ত্যাগ করছে, ও দুটো ইলেকট্রন নিচে, তাহলে মাইনাস দুটো ইলেকট্রন প্লাস দুটো ইলেকট্রন কাটা, তাহলে ইলেকট্রন লেখা দরকার নাই। তো এখানে ছিল জিঙ্ক আগে এবং এই পাশে আছে হচ্ছে তো কপার 2+, তাহলে বাম পাশে গুলো বাম পাশে লিখলাম, এখন তীর চিহ্ন দিলাম, ডান পাশে কি হয়েছে জিঙ্ক 2+ প্লাস কপার। তুমি একটু চেয়ে দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে জারণ, কপার 2+ থেকে কপার হয়েছে বিজারণ। এই কাহিনীটা আমরা করতে যাচ্ছি যে জিঙ্ককে আমরা পাঠাবো অ্যানোডে আর কপারকে পাঠাবো ক্যাথোডে। এই জিনিসটাকে আলটিমেটলি এই বিক্রিয়ার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা বলি সামগ্রিক কোষ বিক্রিয়া, যেটা দেখলেই তুমি বুঝতে পারবা যে আলটিমেটলি কার জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে, ঠিক আছে? এই যে তুমি স্যারকে বুঝাই দিলা যে স্যার দেখেন জিঙ্কের জারণ হয়েছে আর কপারের বিজারণ হয়েছে। এবার তুমি সূত্র লেখো যে ভাই আমরা জানি যে ই সেল, যেহেতু এগুলো নট বের করতেছি, তাহলে ই নট সেল সমান সমান কি হবে, খালি সবগুলাতে একটা নট যুক্ত করে দিবা, ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড, দুটাকে যোগ করে দাও তাহলে মান চলে আসবে। এবার তাহলে কার জারণ হবে জিঙ্কের, জিঙ্কের জারণ কত দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস 0.76, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এটা আমরা বসাবো ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস, এরপরে কার বিজারণ হবে কপারের, তাহলে কপার কি লিখবো যে ই নট কপার 2+ থেকে কপার, এটাই তো বিজারণ, এটা লিখবো, তারপরে জাস্ট খালি মানটা বসাই দিব। এবার এইখানে একটা প্যাচ আছে, তুমি সব সময় এই লাইনটা পর্যন্ত আসবা, আসার পরে প্রশ্নে দেখবা যে এখানে যেভাবে দেওয়া আছে তোমার প্রশ্নে কি সেই সেম সেম ওটা দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে সেম সেম তাহলে ওখানে যে মানটা আছে সেই মানটা বসাবা, আর যদি এখানে উল্টা দেওয়া থাকে, তোমার এখানে উল্টা আসছে, তখন তুমি এই যে মানটা এখানে প্রশ্ন দেওয়া থাকবে সেটাকে উল্টা তোমার এখানে যা আসছে তার মতো করে লিখবা। জিনিসটা কিরকম দেখো, আমার এখানে আসছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, পোস্টে দেওয়া আছে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তো এটাতে দেওয়া আছে কত প্লাস 0.76, তাহলে যেমনি আছে অমনি লিখবো প্লাস 0.76। এখানে দেওয়া আছে কি ভাইয়া কপার 2+ থেকে কপার, এখানে কি আসছে কপার 2+ থেকে কপার, তাহলে এটাই তো আছে, এটা কত দেওয়া আছে প্লাস 0.34, তাহলে যোগ করে দাও প্লাস 0.34 শেষ। এবং এদেরকে যোগ করলে কত আসবে 0.76 আর 0.34 কত আসছে 1.1 ভোল্ট শেষ। তাহলে এই হচ্ছে তুমি ই সেলটা কেমনে বের করবা, ফার্স্টে তুমি চিন্তা করে নেবা কার জারণ কার বিজারণ, তারপর তুমি সেই বিক্রিয়াটা লিখে ফেলবে সুন্দর মতো, জাস্ট ম্যাথ কতটুকু, ম্যাথ হচ্ছে এই 2 লাইন, ম্যাথ কতটুকু দেখো ম্যাথ হচ্ছে এই 2 লাইন, ক্লিয়ার? এরপর আসো আমরা পরের ম্যাথে যাই। কি দেওয়া আছে ভাই, সকল বোর্ড 2018 সালে আসছে, বলতেছে যে A2+ থেকে A দেওয়া আছে, মানে A টাইপের একটা যৌগ দেওয়া আছে, জানি না এটা কি, এবং হচ্ছে B থেকে B2+ দেওয়া আছে, ঠিক আছে? দিয়া বলছে কোষের তোমার হচ্ছে কি বের করো, ই সেলটা বের করো, মানে ই নট সেলটা বের করো, ঠিক আছে? এখনো তো আমরা কি বের করতেছি, তোমার ই নট সেল বের করতেছি, ওকে? তাহলে আমাদের বলছে যে মানটা বের করো, সো মান তো বের করবো, কোনো সমস্যা নাই, আগে আমরা চিন্তা করে নেই যে কার জারণ হবে কার বিজারণ হবে, কারণ এখন আমি জানি না এ বি কি না কিছুই জানি না, তাই তো? ফার্স্টে তুমি হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া আছে ওটা লেখো, প্রশ্নে যা দেওয়া আছে তুমি একটু চিন্তা করো, ঠিক আছে? প্রশ্নে দেওয়া আছে A2+ থেকে A, প্রশ্নে দেওয়া আছে ভাইয়া A2+ থেকে A হইছে এবং মানটা কত প্লাস 0.2 ভোল্ট, তাই তো? এরপরে দেওয়া আছে ভাইয়া B2+ থেকে B হইছে, মানটা দেওয়া আছে মাইনাস 0.62 ভোল্ট। তাহলে এবার তুমি কিভাবে চিন্তা করবা, তুমি চিন্তা করবা আচ্ছা দেখো তো এটা কি বিভব দেওয়া আছে, 2+ থেকে A কি দেওয়া আছে বিজারণ বিভব, 2+ থেকে B কি দেওয়া আছে বিজারণ বিভব, তাহলে দুজনের কি সেম জিনিস দেওয়া আছে, দুজনেরই বিজারণ বিভব দেওয়া আছে, তাহলে তুলনা করো। হ্যাঁ বিজারণ বিভব দিয়ে তুলনা করতেছি, কার বিজারণ বিভব বেশি, প্লাস 0.2 বেশি না মাইনাস 0.6 বেশি, ভাইয়া প্লাস 0.2 বেশি, তাহলে বিজারণ বিভব যেহেতু ওর বেশি তাহলে ওর কি হওয়া উচিত বিজারণ, তাহলে ওর কি হবে জারণ, শেষ। দুইটার বিজারণ বিভব দিয়ে তুলনা করতেছি না, তাহলে ওর যেহেতু বিজারণ বিভবের মানটা বেশি তাহলে ওর বিজারণ হবে, তাহলে ওর কি হবে জারণ হবে, শেষ। এবার বুঝতে পারতেছি যে এই বান্দা কই যাবে, এই বান্দা যাবে হচ্ছে অ্যানোডে আর এ কই যাবে এ যাবে হচ্ছে ক্যাথোডে, শেষ। আইডেন্টিফাই করা শেষ, আমাদের ম্যাথও শেষ। এবার খালি তুমি কি লিখবা যে অ্যানসার দিয়ে ফার্স্টে তুমি এখানে জারণ বিক্রিয়াটা লিখবা, জারণ কার হবে এই যে তোমার হচ্ছে বি, তাই তো? তাহলে এখানে দেওয়া আছে B2+ থেকে B, বাট এটা তো তোমার দেখা দরকার নাই, ও 2+ না, তার মানে কি ও তোমার হচ্ছে B থাকবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে হয়ে যাবে হচ্ছে B2+, শেষ, ওর জারণ বিক্রিয়া লেখা শেষ। আর এ হচ্ছে কি হবে তোমার বিজারণ, তাহলে এ কি থাকবে 2+ থাকবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে যেহেতু বিজারণ, সেখান থেকে হয়ে যাবে হচ্ছে এ।
এন্ড দেন তুমি কি লিখবা যে দুইটার সামেশন করে দিলেই পেয়ে যাবে হচ্ছে সামগ্রিক কোষ বিক্রিয়া। কি পেয়ে যাবে ভাইয়া? তোমার কোষ বিক্রিয়া। এন্ড দেন তুমি যেটা লিখবা যে প্লাস 2টা ইলেকট্রন মাইনাস 2টা ইলেকট্রন কাটা, এখান থেকে হচ্ছে বি প্লাস এ ছিল 2 প্লাস, সেখান থেকে বি হয়ে গেছে 2 প্লাস আর এ 2 প্লাস হয়ে গেছে তোমার হচ্ছে এ। এখন তুমি দেখলেই বলতে পারবা যে বি থেকে বি 2 প্লাস হয়েছে মানে বি এর জারণ, এ 2 প্লাস থেকে এ হয়েছে মানে এ এর বিজারণ। সো এই জিনিসটাই তো হবে। সো এই কাজটা ফার্স্টে করে নিতে হবে। এখন বাকি কাজটা সিম্পল। আমরা জানি কি ভাইয়া? আমরা জানি যে যদি আমরা ইনট সেল বের করতে চাই তো এখানে আছে কি কি? ইনট আছে তোমার হচ্ছে অ্যানোড প্লাস ইনট আছে তোমার ক্যাথোড। এখন তুমি মানটা বসায় দাও যে ইনট অ্যানোড মানে কি? কার জারণ হবে? বি এর। তাহলে জারণ মানে কি? বি থেকে কি হয়ে যাবে? বি2 প্লাস প্লাস ক্যাথোড মানে কি? বিজারণ। কার বিজারণ? হচ্ছে এ। এবং বিক্রিয়া দেখেও লিখতে পারবা বি থেকে বি2 প্লাস, বি থেকে বি2 প্লাস, এ2 প্লাস থেকে এ। ঠিক আছে, এ2 প্লাস থেকে এ। অথবা এগুলো তো এমনি বুঝতেছো যে বি থেকে বি2 প্লাস মানে জারণ, এ2 প্লাস থেকে মানে বিজারণ। ঠিক আছে, না দেখেও লেখা যায়। সো এখন তুমি থামবা, বারবার বলছি এখানে এসে থামবা। হ্যাঁ দেখবা প্রশ্নে কি এগুলো দেওয়া আছে? আমার লাগবে বি থেকে বি2 প্লাস। প্রশ্নে কি দেওয়া আছে? বি2 প্লাস থেকে বি। এই যে তুমি ধরা খাইছো, এখানে দেওয়া আছে বি থেকে বি2 প্লাস, এখানে দেওয়া আছে বি2 প্লাস থেকে বি, যেটা হচ্ছে -0.62। বাট আমার লাগবে উল্টাটা, যেটা হচ্ছে বি থেকে বি2 প্লাস। তাহলে সেটা কত আসবে? +0.62। জাস্ট খালি চিহ্নটা উল্টে যাবে। তাহলে আমার বসাইতে হবে +0.62। এবার এ লাগবে হচ্ছে 2 প্লাস থেকে এ। প্রশ্নে দেওয়া আছে 2 প্লাস থেকে এ, তার মানে যেটা লাগবে সেটাই দেওয়া আছে। কত? +0.2। তাহলে +0.2। তাহলে অ্যান্সার কত আসবে? 0.82। এই হচ্ছে আমাদের ই সেলের মান। তাহলে কিভাবে আমাদের ই সেলের ভ্যালুটা বের করতে হয়, মানে ই নট সেলের ভ্যালুটা বের করতে হয়, সেটা আশা করি তোমরা পুরোপুরি ক্লিয়ার। আমরা ফার্স্টে চুজ করে তোমার হচ্ছে দুটাকেই হয় জারণ বিভবে নিয়ে যাব, নাহলে দুটাকেই বিজারণ বিভবে নিয়ে যাব। তারপর তুলনা করব যে কার জারণ হবে কার বিজারণ হবে। এটা যখন বের করে ফেলবো তুমি যে কোনো একটা নিলেই হইলো, হয় জারণে নাও নাহলে বিজারণে নাও। দেন তুমি তুলনা করতে পারবা যে হ্যাঁ এটা জারণ হবে এটার বিজারণ হবে। এরপরে তুমি আসো হচ্ছে, যেহেতু তুমি জানা গেছো যে আচ্ছা এটার জারণ হবে, তাহলে এটা জারণ বিক্রিয়াটা লিখে ফেলো। যেহেতু এটা বিজারণ হবে তাহলে বিজারণ বিক্রিয়াটা লিখে ফেলো। দেন দুটাকে সাম করে কোষ বিক্রিয়াটা লিখে ফেলো। তারপর তুমি ইনট সেলে এখানে এসে একটু থামো, দেখো যে তোমার এখানে যা হয়েছে সেটা প্রশ্নে দেওয়া আছে কিনা। দেওয়া থাকলে হুবহু তাই লেখো, যদি দেওয়া না থাকে তাহলে উল্টাই লেখো, শেষ। ঠিক আছে, তাহলে ই সেল ভ্যালু আমরা হচ্ছে কিভাবে বের করবো সেটা আশা করি বুঝতে পারছি। এবার আসলে মাদ্রাসা বোর্ড 2018 লাস্ট প্রশ্নটা প্র্যাকটিস করব। ঠিক আছে, এখানে আমরা ই সেল তো বের করবো, ঠিক আছে, বাট আমাদের বলছে যে স্বতঃস্ফূর্ত হবে কিনা। দেখো প্রশ্ন বলছে স্বতঃস্ফূর্ত হবে কিনা। সো মনে রাখবা যে একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা বা একটা তোমাকে হচ্ছে পাতে রাখা যাবে কিনা, এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করব। দেখো এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করবো, তাহলে আমাদের কিছু কন্ডিশন করে আসতে হবে, তাই তো। তাহলে দেখো স্বতঃস্ফূর্ত হবে কিনা কোন বিক্রিয়া, এটা কেমনে বুঝবো? যদি তার ই সেলের ভ্যালুটা 0 থেকে বড় হয় তাহলে তার বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত কখন হয়? স্বতঃস্ফূর্ত তখনই হয় যখন তোমার ই সেল এর ভ্যালুটা কি হয়? 0 থেকে বড়। আর যদি ছোট হয় তাহলে তোমার কি হবে না? স্বতঃস্ফূর্ত হবে না। ঠিক আছে, তাহলে ই সেল স্বতঃস্ফূর্ত হওয়া মানে কি? ই সেলের মানটা তোমার 0 থেকে বড় আসবে। তো তোমার কাজ কি? এই যে তুমি বের করা শিখলা যে ই সেল কেমনে বের করে, এখান থেকে বের করবা। ঠিক আছে, তাহলে তোমার কাজ হচ্ছে ই সেলের ভ্যালুটা বের করো, তারপর দেখো সেটা কি 0 থেকে বড় কিনা। বড় হলে স্বতঃস্ফূর্ত আর না হলে স্বতঃস্ফূর্ত না। ঠিক আছে, তাহলে ম্যাথ কিন্তু আগেরটাই, খালি একটা প্রশ্ন বলছে যে স্বতঃস্ফূর্ত হবে কিনা। হুট করে দেখে তো মনে করতে পারো আলাদা প্রশ্ন, সেম প্রশ্ন। তাহলে সেম আমরা আগে হচ্ছে হিসাবটা করে আসি যে কার জারণ হবে কার বিজারণ হবে, আমি তো জানি না এখনো, তাই তো। তাহলে এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে ভাইয়া এফ ই 2 প্লাস থেকে এফ ই। তাহলে আয়রন 2 প্লাস থেকে এটা দেওয়া আছে -0.44 ভোল্ট। আর আরেকটা কি তোমার কপার 2 প্লাস থেকে কপার, এটা দেওয়া আছে +0.34 ভোল্ট। সো উপরেরটা দেওয়া আছে 2 প্লাস থেকে এটা মানে বিজারণ, এটা দেওয়া আছে 2 প্লাস থেকে মানে বিজারণ। সো দুইটাই যেহেতু সেম আছে তাহলে তুলনা করতে পারবো। আচ্ছা, সো দুইটাই বিজারণ, কিন্তু তার মধ্যে কার মানটা বেশি? কপারের বিজারণটা বেশি, তাহলে কপারের কি হবে? বিজারণ হবে। যেহেতু দুইটারই বিজারণ বিভাগের মধ্যে কপারের বিজারণ বিভাগ বেশি, তাহলে কপারের হবে বিজারণ, আয়রনের হবে জারণ, শেষ। তাহলে আমরা পেয়ে গেছি এই যে আমাদের আয়রন সাহেব যাবে হচ্ছে অ্যানোডে আর এটা যাবে হচ্ছে ক্যাথোডে। ঠিক আছে, দেন এখন তুমি কি করবা? জারণ বিক্রিয়াটা লিখবা, তারপরে বিজারণ বিক্রিয়াটা লিখবা, দেন সামগ্রিক কোষ বিক্রিয়াটা লিখবা। ঠিক আছে, লেখার পরে গিয়ে তারপরে তুমি কি করবা? তারপরে তুমি লিখবা যে ই সেল, ই নট সেল ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার ই নট অ্যানোডেরটা যোগ করো প্লাস ই নট ক্যাথোড, শেষ। ই নট ক্যাথোড। সো
এবার অ্যানোডে কে যাচ্ছে আয়রন, তাই তো? তাহলে ই নট কারটা লেখা লাগবে আয়রন থেকে আয়রন 2 প্লাস, এটাই তো জারণ, Fe থেকে Fe2 প্লাস, প্লাস ই নট ক্যাথোডে কে যাচ্ছে কপার, তাহলে কপার 2 প্লাস থেকে কপার, এটাই তো বিজারণ। শেষ। এবার প্রশ্নে তাকাবা, এখানে এসে থামো, যে প্রশ্নে কি Fe থেকে Fe2 প্লাস আছে? Fe2 প্লাস থেকে Fe আছে, আমার লাগবে Fe থেকে Fe2 প্লাস। প্রশ্নে দেওয়া আছে Fe2 প্লাস থেকে Fe, যেটা হচ্ছে -0.44, তাহলে আমার লাগবে উল্টাটা, তাহলে আমি বসাই দিব প্লাস 0.44। ক্লিয়ার? এরপরে ভাইয়া কপার 2 প্লাস থেকে কপার লাগবে, কপার 2 প্লাস থেকে কপারই দেওয়া আছে, যেটা হচ্ছে প্লাস 0.34, তাহলে যা দেওয়া আছে প্রশ্নে তাই আছে, তাহলে যেমনি আছে অমনি বসাই দাও প্লাস 0.34, এবং তুমি বুঝতে পারতেছো ভ্যালুটা পজিটিভ আসবে, তাই না? তাহলে 0.44 প্লাস 0.34 যোগ করে দিলে আমাদের ভ্যালুটা আসতেছে 0.78, এবং যেটা হচ্ছে প্লাস, তাহলে মান কত আসতেছে সেটা ইম্পর্টেন্ট না, এবং মানটা প্লাস আসতেছে কিনা, জিরোর থেকে বড় আসতেছে কিনা সেটা ইম্পর্টেন্ট। যেহেতু এটা পজিটিভ শূন্যর থেকে বড়, তাহলে অবশ্যই বিক্রিয়াটা কি হবে, যেহেতু তোমার ই নট সেল ইজ তোমার হচ্ছে গ্রেটার দেন 0, তাই বিক্রিয়াটা কি হবে ভাইয়া, বিক্রিয়াটি হবে স্বতঃস্ফূর্ত, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। ক্লিয়ার? তাহলে হচ্ছে স্বতঃস্ফূর্ত তার না। এরপরটা আসো যে ভাইয়া পাত্রে রাখা যাবে কিনা, সেম টাইপের প্রশ্ন, আমরা সেম ই সেল বের করে বলতে পারবো পাত্রে রাখা যাবে কিনা, ঠিক আছে? এবং এখানে একটা টুইস্ট আছে, এখানে তোমার যে হিসাব করাই লাগবে না যে কার জারণ হবে কার বিজারণ হবে, পাত্রে রাখা যাবে কিনা এই ম্যাথে তোমার হিসাবই করা লাগবে না যে কার জারণ হবে কার বিজারণ হবে। মনে রাখবা পাত্র রাখা যাবে কিনা এই ম্যাথে যে বান্দা পাত্র তারই হবে জারণ, যে পাত্র তারই জারণ হবে, এবং যাকে রাখবা তার বিজারণ হবে। যার পাত্র, যেমন ধরো এই প্রশ্নটা পড়ি, জিঙ্ক ধাতুর পাত্রে, তাহলে পাত্রটা কি জিঙ্কের, দেখো পাত্রটা কি জিঙ্কের, বলছে জিঙ্ক ধাতুর পাত্রে নিকেল সালফেট রাখা যাবে কিনা, তো পাত্র হচ্ছে জিঙ্ক, তার মানে জিঙ্কের কি হবে, জিঙ্কের হবে জারণ। তাহলে যে পাত্র তার হবে জারণ, যে পাত্র তার হবে জারণ, আর যাকে রাখবা তার হবে বিজারণ, ঠিক আছে? তাহলে এই প্রশ্নে আমার হিসাবই করা লাগবে না, আমরা জানি জিঙ্কের হবে জারণ আর নিকেলের হবে হচ্ছে বিজারণ, ঠিক আছে? বাট আমরা বুঝবো কেমনে, কি করলে বুঝতে পারবো যে পাত্রে রাখা যাবে কি যাবে না? দেখো একটু আগে আমরা বললাম এখানে কয়েকটা ইনফরমেশন লিখে দিই, যে ই সেলের ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে সেখানে আমরা কি বলতে পারি, যে ই সেলের যে ভ্যালুটা সেটা যদি গ্রেটার দেন 0 আসে, তাহলে আমরা বললাম যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, আমরা বললাম যে ভাই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। এখন তুমি বুঝো যে ভাই তোমাকে বোঝাই যে জিনিসটা কি বোঝায়, স্বতঃস্ফূর্ত মানে কোনো জিনিস আপনা আপনি নিজের ইচ্ছায় হচ্ছে এরকম বোঝায়। তাহলে আমাদের আগের যে বিক্রিয়াগুলো ছিল প্রত্যেকটাতে ভ্যালুগুলো প্লাস আসছে, মানে এগুলাকে তুমি যখন একসাথে দিবা, অর্থাৎ আয়রনের সাথে যখন কপারকে দিবা, ওরা নিজেরাই বিক্রিয়া করবে, তোমার কিছু করা লাগবে না। দেখো ওরা কি করতেছে, প্লাস 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 প্লাস, মানে নিজেরাই কি করে, নিজে থেকে ভোল্টেজ উৎপন্ন করে। এই দুজনকে যখন ই করবা, ওদেরকে তোমার জোর করে বিক্রিয়া করানো লাগবে না, ওরা এমনি এমনি বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সেখান থেকে কারেন্ট উৎপন্ন করবে। বাট যদি কোনো কারণে আমাদের ই সেলের ভ্যালুটা কত আসে, বা ই সেলের ভ্যালুটা লেস দেন 0 আসে, তখন আমরা কি বলবো, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। স্বতঃস্ফূর্ত নয় মানে কি, ও নিজে নিজে বিক্রিয়া করে না, আমাদের জোর করে করাইতে হয়। সো আমরা যদি কোনো বিক্রিয়া করাই জোর করে, তখন সেখানে আমাদের বাইরে থেকে শক্তি দিতে হয়। সো ই সেলের ভ্যালু কি নেগেটিভ। এখন তুমি বুঝো, তুমি কোনো একটা জিনিসকে একটা পাত্রের মধ্যে রাখবা, ঠিক আছে? সো রাখলা, ধরো এই হচ্ছে তোমার পাত্র আছে কোনো কিছু তৈরি, যেটা হচ্ছে এ, এবং সেখানে তুমি সামথিং বি কে রাখবা, এবং এ আর বি এর যে ই সেলের মান, সেটা হচ্ছে প্লাস কিছু একটা আসছে। এটা মানে কি মিন করতেছে, তুমি যখন বি আর এ কে একসাথে রাখবা, প্লাস মানে হচ্ছে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত মানে ওরা নিজেরাই বিক্রিয়া করবে, তোমার কিছু করতে হবে না, ওরা আপনা আপনি বিক্রিয়া করবে। তো তুমি বি কে এর পাত্রে রাখছো কিসের জন্য, দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য। বাট তুমি দেখলা যে ই সেলের ভ্যালুটা প্লাস, মানে বি আর এ নিজেই বিক্রিয়া শুরু করে দিবে, তোমার কিছু করা লাগবে না। তো বি কি করবে, একটা পর্যায়ে গিয়ে এই পাত্রের সাথে বিক্রিয়া করতে 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 এই পাত্রকে ছিদ্র করে ফেলবে। তাহলে তুমি এমন কোনো কিছুকে কি করবা, এমন কাউকে পাত্রের মধ্যে রাখবা যে যেইটা ওই পাত্রের সাথে বিক্রিয়া করে পাত্রকেই তোমার হচ্ছে ছিদ্র করে ফেলবে। আমরা কি এই কাজটা করবো? ধরো প্লাস্টিকের মধ্যে আমরা চিনি তারপর লবণ এগুলা রাখি প্লাস্টিকের বয়মের মধ্যে। এখন চিনি যদি প্লাস্টিকের সাথে বিক্রিয়া করতো, চিনি আর প্লাস্টিকের যে ই সেল সেটা যদি হচ্ছে পজিটিভ আসতো, তার মানে কি চিনি প্লাস্টিকের সাথে বিক্রিয়া করে ফেলতো, এবং আমরা চিনিকে প্লাস্টিকের মধ্যে রাখতে পারতাম না। বাট এখন রাখতে পারি কেন, কারণ চিনি প্লাস্টিকের সাথে বিক্রিয়া করলে যে ই সেল, সেই সেলের মানটা নেগেটিভ, 0 থেকে কম। তাই তুমি সারা জীবন ধরে রাখো, কিচ্ছু হবে না, কারণ ওরা তো বিক্রিয়া করে না। তুমি জোর করে বিক্রিয়া না করলে ওরা বিক্রিয়া করবেই না, কারণ মানটা কি মাইনাস।
বাট এখানে কি প্লাস, তো বি কে যখন এর মধ্যে রাখবো ওরা নিজের বিক্রিয়া শুরু করে দিবে, বিক্রিয়া শুরু করে একটা পর্যায়ে গিয়ে এখানে ক্ষয় হয়ে যাবে। তুমি বুঝতেছো যে ই সেল প্লাস মানে স্বতঃস্ফূর্ত বা নিজে বিক্রিয়া হবে, আর স্বতঃস্ফূর্ত মানে সেই পাত্রে তুমি কোনো কিছুকে রাখতে পারবা না, কারণ ওরা নিজেরাই বিক্রিয়া শুরু করে দিবে। তাহলে স্বতঃস্ফূর্ত হলে পাত্রে রাখা যাবে না, স্বতঃস্ফূর্ত হলে পাত্রে রাখা যাবে না। আর যখন ই সেলের ভ্যালুটা 0 থেকে কম বা নেগেটিভ, তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না, মানে তোমাকে জোর করে করাইতে হবে। আর জোর করে করানো মানে কি, ওরা নিজেরা বিক্রিয়া করবে না, আর নিজেরা বিক্রিয়া করলে না করলে তুমি হচ্ছে পাত্রে রাখতে পারবা, অর্থাৎ পাত্রে রাখা যাবে। তাহলে আশা করি স্বতঃস্ফূর্ততা এবং পাত্রে রাখা যাবে কি যাবে না জিনিসটা বুঝতে পারছো। স্বতঃস্ফূর্ত হইলে নিজে বিক্রিয়া করবে, পাত্রে রাখতে পারবা না, আর স্বতঃস্ফূর্ত না হইলে নিজে বিক্রিয়া করবে না, তুমি আরামসে সারা জীবন ধরে পাত্রে রাখতে পারবা, কারণ তুমি জানো না যে বিক্রিয়া করবে না। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট যে স্বতঃস্ফূর্ততা আর পাত্রে রাখা যাবে কিনা, এটা একটা উল্টা। স্বতঃস্ফূর্ত হইলে রাখা যাবে না, স্বতঃস্ফূর্ত না হইলে রাখা যাবে। ঠিক আছে, এবং ব্যাখ্যাটাও কিন্তু ভাই খুব ক্লিয়ারলি বুঝাই দিলাম। তাহলে এবার আসো, আমাদের কাজ কি? আমাদের কাজ সেখান থেকে বের করা যে এর ই এলিমেন্টটা প্লাস না মাইনাস, জাস্ট এতটুকুই। এবং তোমাকে কি বলছি, পাত্রে রাখা যাবে কিনা যে ম্যাথটা, সেখানে পাত্র হচ্ছে সবসময় অ্যানোড। তাহলে তুমি কি করবা, এই যে জারণ বিক্রিয়া লিখবা যে ভাইয়া জারণ বিক্রিয়া কার পাত্র, জিঙ্কের। তাহলে জিঙ্কের কি হবে, জারণ। তাহলে জিঙ্ক কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে হয়ে যাবে হচ্ছে জিঙ্ক 2+। আর বিজারণ কি হবে ভাইয়া, নিকেল। নিকেল কত হয়, 2+ হয়, তো ও কি করবে, সেই দুটো ইলেকট্রন গ্রহণ করবে, করে হয়ে যাবে হচ্ছে নিকেল। ঠিক আছে, তাহলে যার পাত্র সে জারণ। তাহলে অন্য যাকে রাখবা তাই সে অবশ্যই কি হবে, বিজারণ, কারণ হয়তো দুটো জিনিস, জারণ অথবা বিজারণ। তাহলে এবার তুমি কি করবা, সামগ্রিক কোষ বিক্রিয়াটা লিখবা। তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়াটা কি আসবে, তুমি যে যোগ করে দিলে এখান থেকে দেখো, সামগ্রিক কোষ বিক্রিয়া কি আসতেছে, যে এই দুটো ইলেকট্রন তো কাটা, তাহলে এখান থেকে আসতেছে জিঙ্ক প্লাস নিকেল 2+, সেখান থেকে কি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+, আর এখান থেকে তৈরি হচ্ছে নিকেল। তাহলে তুমি ক্লিয়ারলি দেখতে পারতেছো যে জিঙ্কের পাত্র এবং জিঙ্ক হইছে জারণ, এবং নিকেল 2+ এটা হচ্ছে বিজারণ, এবং এটা তো তুমিই লিখছো, তো তুমি তো বুঝতে পারছো এটাই আসবে। এবার তোমার বাকি কাজ তো সেম ভাইয়া, তুমি জানো যে ই নট সেল ইজ ইকুয়ালস টু ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। শেষ, তুমি এটা লেখো। এখন তুমি জানো যে অ্যানোডে জারণ হয়েছে কার, জিঙ্কের। তাহলে ই নট জারণ মানে কি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা মানে জারণ, চার্জ বেড়ে গেছে, প্লাস ই নট ক্যাথোড মানে কি, নিকেল 2+ ছিল সেখান থেকে নিকেল হয়ে গেছে, এটা মানে কি বিজারণ। এখন মানগুলা বসায় দাও, এখানে এসে থামো, যে প্রশ্নে তুমি এখানে যা আসছে এখানে যেটা বসাইতে হবে, প্রশ্নে কি তাই দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ লাগবে। এখানে কি দেওয়া আছে প্রশ্নে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক দেওয়া আছে -0.76, আমার লাগবে উল্টাটা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তো এটা যেহেতু -0.76, তাহলে এটা কত আসবে, +0.76। ঠিক আছে, এরপর ভাই নিকেল লাগবে হচ্ছে 2+ থেকে নিকেল, দেওয়া আছে 2+ থেকে নিকেল, যেটা দরকার সেটাই আছে, কত -0.25, তাহলে কত বসাই দিব, -0.25, যেমনি আছে অমনি, যা মান থাকবে তাই বসাবো। আর যদি উল্টাটা থাকে তাহলে উল্টায় বসাবো, মানে চিহ্নটা সামনে প্লাস থাকলে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব। যদি উল্টা দেওয়া থাকে, যেমন এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ লাগবে, দেওয়া ছিল জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তো মানটা মাইনাস, তাই আমি বসাই দিছি প্লাস, কারণ আমার উল্টাটা লাগবে। আর এখানে যা দেওয়া ছিল তাই, ওটা -0.25, আমি বসাই দিছি -0.25, আমি ওটা চেঞ্জ করিনি। তুমি বুঝতে পারছো ক্লিয়ারলি যে এই মানটা প্লাস আসবে, কারণ 76 বড় না, তোমার 0.76 - 0.25 সেটা আসতেছে কত, 0.51, যেটা হচ্ছে পজিটিভ, তাহলে +0.51। এবং আমরা জানি যদি ই সেল প্লাস হয় তাহলে সেই বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত, আর স্বতঃস্ফূর্ত হলে পাত্রে রাখা যাবে না। তার মানে হচ্ছে তুমি যদি জিঙ্কের পাত্রে নিকেলকে রাখো, নিকেল আর জিঙ্ক বিক্রিয়া করে কি করবে, নিকেল একটা পর্যায়ে গিয়ে জিঙ্কের পাত্রটাকে তোমার হচ্ছে ফুটা করে ফেলবে, ক্ষয় করে ফেলবে। তো একটা জিনিসকে আমরা রাখি এই জন্য যেন ও বিক্রিয়া করতে না পারে, সারা জীবন ধরে সংরক্ষিত থাকে বা দীর্ঘদিন যাবত সংরক্ষিত থাকে। তাহলে তুমি দিছো, বিক্রিয়া করে নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি কি রাখবা সেই পাত্রে, রাখবা না, তাহলে স্বতঃস্ফূর্ত মানে রাখা যাবে না। তাহলে অ্যান্সার কি, যে সংরক্ষণ করা যাবে না, রাখা যাবে কি না। যশোর বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে 2016 সাল। ঠিক আছে, তাহলে আমাদের ই সেল কেমনে বের করতে হয়, তারপরে তোমার হচ্ছে স্বতঃস্ফূর্ততা, কখন স্বতঃস্ফূর্ত হবে, ই 0 থেকে বড় হলে স্বতঃস্ফূর্ত, 0 থেকে কম হইলে বা মাইনাস হইলে তোমার হচ্ছে স্বতঃস্ফূর্ত না, আর প্লাস হইলে স্বতঃস্ফূর্ত। এন্ড তুমি জানো স্বতঃস্ফূর্ত হইলে বিক্রিয়া নিজে করবে, রাখা যাবে না পাত্রে। আর যদি স্বতঃস্ফূর্ত না হয় তাহলে নিজে বিক্রিয়া করবে না, তুমি সারা জীবন ইচ্ছা মতো রাখতে পারবা, কোনো সমস্যা নাই। তার মানে ই সেল তোমার হচ্ছে ই সেলের যে ভ্যালু, সেখান থেকে তুমি বলতে পারবা যে কোনো কিছু কি স্বতঃস্ফূর্ত, পাত্রে রাখা যাবে কি যাবে। এবং আলটিমেটলি ম্যাথ ক্যালকুলেশনটা কিন্তু সেম, খালি লাস্ট ট্রেনিং এ তুমি মান দেখা বলতেছো, আচ্ছা এটা স্বতঃস্ফূর্ত, এটা হলে রাখা যাবে বা রাখা যাবে না। ঠিক আছে, বাকি সব ক্যালকুলেশন কিন্তু সেম কাজই করলাম। ঠিক আছে, তাহলে পাত্রে রাখা যাবে কিনা,
ই সেল কেমনে বের করতে হয় এবং স্বতঃস্ফূর্ততা, তিনটা আলটিমেটলি ক্লিয়ার। তাহলে এবার আসো যে আমরা দেখি যে বোর্ড সিকিউ গুলাতে কি কি আছে, এবং ভাইয়া তোমাদের করাই দেওয়া লাগবে না, এখন তুমি দেখলেই পড়তে পারবা। আমি খালি জাস্ট প্রশ্নগুলো পড়ি, তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে আলটিমেটলি আমার আর করাই দেওয়ার মতো কিচ্ছু নাই। সো চট্টগ্রাম বোর্ড 2017 সালে বলছে উদ্দীপকের তড়িৎ বিশেষ্য দ্রবণটিকে এম পাত্রে রাখা যাবে কিনা। এম পাত্রে, সো এম কে, এম তো জানি না, দেওয়া আছে এম থেকে M2 প্লাস, দেখো দেওয়া আছে হচ্ছে M2 প্লাস থেকে এম এত ভোল্ট এবং জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক এত ভোল্ট। সো এবং দ্রবণের মধ্যে আছে হচ্ছে জিঙ্ক 2 প্লাস এবং হচ্ছে তোমার নাইট্রেট, ঠিক আছে, তার মানে জিঙ্ক আছে আলটিমেটলি। তোমার বলছে উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এখানে কি আছে, তড়িৎ বিশ্লেষের মধ্যে জিঙ্ক আছে, মানে জিঙ্ককে তুমি এম এর পাত্রে রাখতে পারবা কিনা, পাত্রটাকে এম, পাত্রকে এম, তুমি জিঙ্ককে রাখবা কিন্তু পাত্রকে এম। বলছে পাত্রের ম্যাথে যে বান্দা পাত্র তার জারণ হবে, তোমার হিসাব করা লাগবে না, তাহলে এম এর কি হবে, জারণ, শেষ। এবং আমি এখন আর বেশি ক্যালকুলেশন করবো না, আমি লিখে দিতেছি যে ভাই ই নট সেল, তুমি যখন হিসাব করবা ফার্স্টে বিক্রিয়া দিবা, জারণ বিক্রিয়া সবকিছু দেওয়ার পরে এখানে আসবা যে ই নট সেল, ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড কত আসতেছে, ই নট অ্যানোডে আসো, তুমি বলছো যে কার জারণ হবে, যার পাত্র, পাত্র হচ্ছে এম, তাহলে এম এর জারণ হবে এম কত 2 প্লাস, তার মানে কি এম তোমার কি হয়ে যাবে, এম থেকে M2 প্লাস হয়ে যাবে, এটাই তো জারণ। আর ক্যাথোডে কে যাবে, জিঙ্ক, যাকে রাখবা তাকে, তাহলে কে যাবে, জিঙ্ক, তাহলে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হয়ে যাবে, শেষ। এটা আমার লাগবে, তুমি জানো এম এর জারণ হবে, তার মানে জিঙ্কের বিজারণ হবে, তাহলে এটা জারণটা লিখলাম, এটা বিজারণটা লিখলাম। এবার প্রশ্নে আসো, এম থেকে M2 প্লাস লাগবে, প্রশ্নে দেওয়া আছে M2 প্লাস থেকে M প্লাস 0.126, বাট এখানে দেওয়া আছে কি তোমার M থেকে M2 প্লাস, সো এটা দেওয়া আছে প্লাস 0.126, আমার লাগবে উল্টাটা, তাই আমি বসাবো মাইনাস 0.126, শেষ। এবার আমার লাগবে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, প্রশ্নে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্কই দেওয়া আছে মাইনাস 0.76, এবং তাইলে আমার ওখানে যা দেওয়া আছে আমি তাই বসাবো যে মাইনাস 0.76, এবং দুইটাই যেহেতু মাইনাস তো ঘুরে ফিরে তো এখানে সব মাইনাসই আসবে, এবং তুমি বুঝতে পারতেছো মাইনাস আসা মানে তোমার স্বতঃস্ফূর্ত না এবং পাত্রে রাখা যাবে, ঠিক আছে। সো মাইনাস 0.126 মাইনাস 0.76, এটা করলে আসতেছে মাইনাস 886 ভোল্ট। তুমি বলবা যে ভাই যেহেতু ই নট সেলের ভ্যালুটা তোমার লেস দেন 0, অতএব বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়, তাই জিঙ্ককে এম পাত্রে রাখা যাবে, জিঙ্ককে এম পাত্রে রাখা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, সেম কাজটা আবার করলাম এখানে, ঠিক আছে। পরে আসো, বোর্ড সিকিউ কি দেওয়া আছে, এখানে চিত্র দেওয়া আছে এ বি, তারপর হচ্ছে তোমার জিঙ্কের ই মান দেওয়া আছে, বলছে উদ্দীপকের তড়িৎ কোষ্ঠীর প্রমাণ তড়িৎ চালক বল ই সেল বের করে। এখানে তোমার স্বতঃস্ফূর্ততা বা পাত্র জাস্ট ডিরেক্টলি বলছে যে তোমার হচ্ছে প্রমাণ তড়িৎ চালক বল বা ই নট সেল যেটা সেটা বের করো। তো আমরা তো এতক্ষণ পর্যন্ত খালি ই নট সেলই বের করতেছি, তাই না। সো আমরা এখন তো ই বের করি নাই, সো ই নট সেলই বের করতেছি। সো চলো কি করব, যে আমরা জানি যে ভাইয়া ই নট সেল ইজ ইকুয়ালস টু ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। সো এবার তার পাত্ররতের ম্যাথ না, তাহলে আমাকে কি করতে হবে, হিসাবটা করতে হবে যে কার জারণ হবে কার বিজারণ হবে। সো কার ম্যাথ দিছে, বলছে উদ্দীপকের তড়িৎ কোষ্ঠীর, সেখানে দেওয়া আছে হচ্ছে তোমার ASO4, মানে একটা যৌগ দেওয়া আছে তোমার ASO4, তার সাথে সালফাইড আছে এবং এটা এ অবস্থায় আছে, তার মানে কি এ কত ভাই 2 প্লাস না, তুমি বুঝতে পারতেছো যে এ হচ্ছে 2 প্লাস, তাই এখানে কোনো কি নাই, সংখ্যা নাই, সালফেটও 2 ওও 2, তাই কারাকাটি কি হয়ে গেছে ASO4। এন্ড আরেকটা যৌগ দেওয়া আছে তোমার হচ্ছে BSO4, এটা তো সেম, তোমার দেখো বি ও তোমার হচ্ছে 2, তা সালফেটও 2, তুমি জানো সালফেট 2 এবং বি 2 হয়েছে দেখেই কি এখানে কোনো সংখ্যা নাই, তার মানে বিও কত হয় 2 প্লাস হয়। এবার প্রশ্নে মান দেওয়া আছে হচ্ছে তোমার কি যে এ থেকে A2 প্লাস 0.80 আর বি থেকে B2 প্লাস দেওয়া আছে প্লাস 0.40 ভোল্ট। তাহলে এবার তুমি তুলনা করবা, এখানে কি বিভব দেওয়া আছে, A থেকে A2 প্লাস জারণ, B থেকে B2 প্লাস জারণ, দুইটা যেহেতু সেম তুলনা করতে পারবো, কোনো সমস্যা নেই। সো জারণ বিভব যেহেতু তোমার দুইটাই যেহেতু জারণ বিভব, আমাদের মান কার বেশি, A এর মান বেশি, B এর মান কম, তাহলে যার জারণ বিভবের মান বেশি তার জারণ হবে, তাহলে ওর অবশ্যই কি হবে, B জারণ হবে, শেষ। একদম পেয়ে গেছো যে A এর জারণ হবে, B এর বিজারণ হবে, লেখা ফেলো যে A এর জারণ মানে কি, A থেকে হয়ে যাবে A2 প্লাস
আর তোমার বি এর বিজারণ মানে কি, ই নট অফ বি টু প্লাস থেকে হয়ে যাবে বি। এবার তুমি প্রশ্ন তাকাবা যে আমার কি এ থেকে এ টু প্লাস আছে, এ থেকে এ টু প্লাসই আছে, সেটা কত প্লাস 0.8, তাহলে বসায় দাও প্লাস 0.8। এন্ড বি টু প্লাস থেকে বি লাগবে, প্রশ্নে দেওয়া আছে বি থেকে বি টু প্লাস, তাহলে উল্টাই দিলে কত হয়ে যাবে, এটা যেহেতু প্লাস 0.4 উল্টাই দিলে হয়ে যাবে মাইনাস 0.4, তাহলে মাইনাস 0.4 এবং কাটাকাটি গেলে কত থাকবে প্লাস 0.4। শেষ। আমাদের ই সেল বের করতে বলছিল বা ই নট সেল বের করতে বলছিল, সেটা আমরা বের করে দিলাম। ঠিক আছে, সবগুলোতে সেম কাজই করতেছি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের হচ্ছে ই সেলের যে ম্যাথ গুলো আছে। ঠিক আছে, আর একটা সিকো হয়তো আছে, জাস্ট দেখো কি দেওয়া আছে। এই যে বলছে কি যে পাত্রে রাখা যাবে কিনা, সো এই যে পাত্রে রাখা যাবে কিনা ভাইয়া স্লাইড দিয়ে দিব, তুমি আজকাল হচ্ছে প্র্যাকটিস করে ফেলো যে পাত্রে রাখা যাবে কি যাবে। ক্লিয়ার? পাত্রে রাখা যাবে কিনা, স্বতঃস্ফূর্ততা এবং ই নট সেল বা প্রমাণ তোমার হচ্ছে তড়িৎচালক বল কেমনে বের করতে হয় সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এবার আমরা চলে যাবো হচ্ছে ভাইয়া নার্নস্ট সমীকরণ। সো নার্নস্ট কখন অ্যাপ্লাই হয়, সেম ভাবে সবকিছু আমরা বের করব, বাট নার্নস্ট ইকুয়েশনটা তোমার তখনই অ্যাপ্লাই হবে যখন তোমার তাপমাত্রাটা কি থাকবে না, তোমার 25 থাকতেও পারে নাও থাকতে পারে। তারপরে তোমার ঘনমাত্রা, বিশেষ করে দেখবা তুমি ঘনমাত্রা নট ইকুয়ালস টু 1 মোলার, এটা মাস্ট। ঘনমাত্রা নট ইকুয়ালস টু 1, আমাদের লেভেলে যে ম্যাথগুলো আসে সেগুলোতে দেখবা ঘনমাত্রা চেঞ্জ। ঠিক আছে, এই দুটো জিনিস তুমি যখনই বুঝবা তখনই বুঝবা যে ওখানে কি আছে, নার্নস্ট সমীকরণ। অথবা তুমি ওই উদ্দীপকের দিকে তাকাবা, উদ্দীপকের দিকে তাকায় বা প্রশ্নে তাকায় দেখবা যদি সেখানে দুইটার ঘনমাত্রা উল্টাপাল্টা দেওয়া থাকে, যেমন একটা 0.2 দেওয়া আছে, একটা 0.5, 1 1 না থাকলে তুমি কি করবা, সেখানে নার্নস্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই করবা। এবং নার্নস্ট ইকুয়েশন অনুযায়ী আমাদের ই সেল বের করার সূত্র কি, আমাদের ই সেল, যেহেতু এখানে আর কোনো নট দিতে পারবো না, নট মানে কি প্রমাণ ছিল, মানে তোমার ই নট সেল, সেটা আমরা এখন আর নাই, কারণ হচ্ছে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে না। তাহলে এটা কেমনে বের করতে হয়, এটার জন্য আমাদের প্রথমত ই নট সেলটা বের করতে হবে। আমরা এতক্ষণ ধরে এই যে ই নট সেল বের করা শিখলাম না, সেই কাজটা নার্নস্ট তোমাকে একবার করতে হবে। তার থেকে কিছু পরিমাণে ভোল্টেজ বাদ যায়, সেটা কত, মাইনাস RT ডিভাইড বাই NF লন, উপরে হচ্ছে কি ভাইয়া, উপরে হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রা, উপরে হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রা, আর নিচে হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, এবং সামনে যদি কোনো মোল সংখ্যা থাকে সেটা পাওয়ারে চলে যাবে, সামনে যদি কোনো মোল সংখ্যা থাকে সেটা পাওয়ারে চলে যাবে। আমি বুঝাচ্ছি যেখানে কোনটা কি, বাট তুমি সূত্রটা মনে রাখো, ই সেল সমান সমান ই নট সেল মাইনাস RT ডিভাইড বাই NF লন 8। সো ফার্স্টে আসো ই নট সেল, ভাই এটা তুমি কষ্ট করে এতক্ষণ বের করা শিখছো না, অমনে ফার্স্ট হচ্ছে বের করবা। নার্নস্ট হইলে আগে তোমাকে ওই যে এতক্ষণ যে ম্যাথ করছি সেটা আগে বের করতে হবে। এবারে আর যেহেতু আমরা সব ম্যাথ এসআই এককে করতেছি, ভোল্টেজ বের করতেছি, ভোল্টেজ কি এসআই একক, তাহলে আর কত বসাবো, 8.314, মানে টি যা দেওয়া থাকবে তাই তো, যা দেওয়া থাকবে। এখন ধরো টি প্রশ্নে দেওয়া নাই, তাহলে তুমি কত বসাবো জানো, ধরো দেওয়া নাই তাহলে কত বসাবো, 25। যদি দেওয়া না থাকে তাহলে কত ডিগ্রি সেলসিয়াস বসাবো, 25 বা 298 কেলভিন, আমরা তো এসআইতে করতেছি। তাহলে যদি দেওয়া থাকে, যা দেওয়া থাকে তাই বসাবো, না দেওয়া থাকলে 25 ডিগ্রি সেলসিয়াস ধরে নিব বা 298 কেলভিন ধরে নিব। ক্লিয়ার? এন কি ভাইয়া, যে যতগুলা ইলেকট্রন তোমার হচ্ছে ত্যাগ বা গ্রহণ হয়েছে, দুটো তো সেমই, তাই না? যতগুলো ইলেকট্রন যে মাইনাস দিতেছিলাম, যে জিঙ্ক -2 ইলেকট্রন থেকে জিঙ্ক 2 প্লাস, কপার 2 প্লাস থেকে, তো ওই কি করতেছিল, জিঙ্ক 2টা ছাড়তেছিল, কপার 2টা নিতেছিল, তো যতগুলা ইলেকট্রন আদান প্রদান হবে, ঠিক আছে, এন কি, যে কতগুলা ইলেকট্রন আদান অথবা প্রদান হয়েছে, একই তো কথা, যতগুলো আদান হয়েছে ততগুলো তো প্রদান হয়েছে, তাই না? আমরা জানি। তো কতগুলো ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক 96,500। এবং তুমি এতক্ষণ ধরে ওই যে লাস্টে গিয়ে কোষ বিক্রিয়াটা লিখতেছিল না, তুমি এতক্ষণ ধরে লাস্টে গিয়ে দেখো তো, যখন কোষ বিক্রিয়াটা লিখতেছিল না, এই কোষ বিক্রিয়াতে দুইটা আয়ন আছে, একটা দেখো বিক্রিয়কে পাইতেছো, একটা হচ্ছে উৎপাদে পাইতেছো। তো তোমাকে যেটা করতে হবে, এই যে বিক্রিয়ক, এটার ঘনমাত্রা প্রশ্নে দেওয়া থাকবে, সেটা উপরে বসাইতে হবে এবং উৎপাদের ঘনমাত্রা নিচে বসাইতে হবে। এবং আরেকটা জিনিস, যে তোমার সামনে যদি কোনো সংখ্যা থাকে, এখানে তো কিছু নাই মানে 1 আছে, সামনে কোনো সংখ্যা থাকলে সেইটা কি করতে হবে তোমাকে, ওই যে লনের পরে তুমি যখন এদের ঘনমাত্রা দিবা তখন সেটার পাওয়ারে পাঠিয়ে দিতে হবে। দেখো পি আর কিউ লিখছি, ঠিক আছে? তাহলে একটা ম্যাথ করি, তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে চলো একটা ম্যাথ করি আগে। দেখো আমাদের বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো তাপমাত্রা 30 দিছে, 30 বসাবো, যদি কিছু না দিত তাহলে 25 বসাইতাম, তো 30 দিছে। এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কি দেওয়া আছে ভাইয়া, টি। x2 প্লাস থেকে x2 প্লাসের ই দেওয়া আছে, তোমার হচ্ছে y এর ই দেওয়া আছে, মানে x আর y এর ম্যাথ। তো এই যেটা দেওয়া আছে কেন, ই নট সেল বের করবা না, সেটার জন্য দেওয়া আছে।
তো এটা যদি হয় তাহলে কোষের তোমার হচ্ছে কি বের করো, ই সেলটা বের করো, এবং তুমি দেখো ব্র্যাকেট এদের ঘনমাত্রা দেওয়া আছে যে এক্স এর ঘনমাত্রা 0.2 মোলার এবং ওয়াই এর ঘনমাত্রা 0.3 মোলার। দেখছো এদের ঘনমাত্রা দেওয়া আছে, মানে এদের ঘনমাত্রা 1 মোলার করে নাই। তাহলে এখানে কি আর তোমার ইনট সেল বের হবে না, এখানে কি বের হবে ই সেল, এবং যেটা বের করার জন্য কোন সূত্র ইউজ করতে হবে, নার্নস্ট। তো তার আগে তুমি জানো যে নার্নস্ট ইকুয়েশন ইউজ করতে হইলে আগে আমাকে ই নট সেল বের করতে হয়, আর ই নট সেল বের করতে হইলে আগে আমাকে ওই যে দেখতে হবে না যেখানে কি এক্স এর জারণ হবে নাকি ওয়াই এর জারণ হবে, বা কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে। তাহলে চলো আগে সেই কনফিউশন ক্লিয়ার করে আসি। প্রত্যেকটা ম্যাথে ওই চিন্তা করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা সেটা তুমি লেখা করতে পারো, মাথায় করতে পারো, তোমার ইচ্ছা, বাট আমি তোমাকে বুঝাই দিচ্ছি। আমি যদি মাথায় করে বলে দিতে তুমি বুঝবা না, আমি লেখা করে দিচ্ছি। দেখো প্রশ্ন দেওয়া আছে কি ভাইয়া, এক্স 2+ থেকে এক্স, এটা দেওয়া আছে তোমার -0.25 ভোল্ট, আর ওয়াই প্লাস থেকে ওয়াই এটা দেওয়া আছে তোমার হচ্ছে +0.80 ভোল্ট। তো দুইটার কি বিভব দেওয়া আছে দেখো তো, 2+ থেকে এক্স হয়েছে মানে বিজারণ, প্লাস থেকে ওয়াই হয়েছে মানে বিজারণ। তাহলে দুইটার সেম জিনিস দেওয়া আছে, বিজারণ বিভব, তাহলে তুলনা করতে পারবো। তো বিজারণ বিভব কার বেশি, +80টা বেশি, তাহলে যার বিজারণ বিভব বেশি তার হবে বিজারণ, তাহলে কার বিজারণ হবে, ওয়াই এর, তাহলে কার জারণ হবে, এক্স এর। শেষ, ফার্স্টে আইডেন্টিফাই করে ফেললাম। এবার তাহলে আমরা প্রথমে যেটা করব যে আমরা ওই যে আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা সেটা আগে লিখবো, আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা আগে লিখবো। এটা লেখা ছাড়া তুমি ম্যাথ করতেই পারবা না, ঠিক আছে? বা ম্যাথ তুমি বুঝবাই না যে কি হচ্ছে না হচ্ছে, এটা করা ছাড়া তুমি ম্যাথ বুঝবাই না। জারণ অর্ধ বিক্রিয়া, আমি একটা ম্যাথ পুরোপুরি করে দিচ্ছি ই সেলের, যে জারণ অর্ধ বিক্রিয়া। কি লিখবো ভাইয়া, দেখো তুমি বুঝে ফেলছো যে এক্স এর জারণ হবে, তো এক্স কত 2+, তো এক্স কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, করে হয়ে যাবে হচ্ছে x2+। আর তুমি যখন বিজারণ অর্ধবিক্রিয়া লিখবা, বিজারণ অর্ধবিক্রিয়া, তখন কে, ওয়াই, তো ওয়াই কত, শুধু প্লাস, তো ওয়াই প্লাস কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে হয়ে যাবে হচ্ছে তোমার ওয়াই। তো এখন তুমি দেখো যে তুমি একটু আগে যখন যতগুলো বিক্রিয়া দেখছো দুইটা ইলেকট্রন কাটাকাটি যাচ্ছিল, বাট এবার এখানে 2 ইলেকট্রন, এখানে প্লাসের একটা ইলেকট্রন কাটাকাটি যাচ্ছে না। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে দুইটা ইলেকট্রন সেম বানাইতে হবে। তুমি তো জানো এগুলা তো পরিমাণগত রসায়নে করছো যে জারণ বিজারণ বিক্রিয়াতে ইলেকট্রন দুইটার সেম বানাইতে হয়, তাই না? কি করতে হবে, ইলেকট্রন দুইটা সেম বানাইতে হবে। সো এইখানে দেখো আমাদের, এইখানে দেখো যে কি দেওয়া আছে ভাইয়া, কি দেওয়া আছে যে এখানে দুইটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে আমরা কি করব, এই যে পুরাটাকে, এই পুরাটাকে আমরা যদি হচ্ছে, এই পুরাটাকে আমরা যদি হচ্ছে 2 দ্বারা গুণ করে দিই ভাইয়া, পুরাটাকে যদি হচ্ছে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 2টা y2+, এটা হয়ে যাবে 2টা ইলেকট্রন, আর এটা হয়ে যাবে 2টা y। এবার দুইটা ইলেকট্রন কাটাকাটি করতে পারবো। তাই আমাদের কাজ কি থাকবে, উপরে এবং নিচে প্লাস এবং মাইনাসের ইলেকট্রন যেন কাটাকাটি করা যায়। তো তার জন্য উপরে অথবা নিচে যত গুণ করা লাগে গুণ করবো। আমরা দেখতেছি এখানে 2 আছে, তো এখানে 1 ছিল, তো এটাকে 2 দ্বারা গুণ করলে 2 আর 2 মিলে যাবে, কাটাকাটি হয়ে যাবে, শেষ। এবার তুমি হচ্ছে সামগ্রিক কোষ বিক্রিয়াটা লিখবা, সামগ্রিক কোষ বিক্রিয়া। তাহলে অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে হবে, নাইলে কিন্তু ম্যাথ মিলবে না, ঠিক আছে? তাহলে x কয়টা, একটা, প্লাস 2y+, শেষ। দুটো ইলেকট্রন তো কাটা, এবার তীর চিহ্নের ওই পাশে কি আছে, x2+ আর 2টা y, শেষ। তো এতটুকু পর্যন্ত তুমি করো, এই বিক্রিয়ার মর্যাদা তুমি হচ্ছে পরে গিয়ে বুঝবা। এখন তুমি হচ্ছে ফার্স্ট কাজ করে ফেলো, তুমি জানো যে তোমার কি নট সেল লাগবে, ই নট সেল মানটা বের করা লাগবে। সো তুমি জানো জি নট সেল এতক্ষণ ধরে বের করলাম, ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড, তাই তো? এবার দেখো যে ভাইয়া অ্যানোড কার হবে, এক্স এর জারণ হয়েছে, তাহলে এক্স এর, তাহলে এক্স কত ছিল, এক্স থেকে এক্স তোমার হচ্ছে 2+। আচ্ছা এইভাবে তো আমরা লিখি না, সুন্দর করে লিখি যে ই নট এক্স থেকে x2+ প্লাস ই নট ওয়াই প্লাস থেকে ওয়াই। ওকে, এবার তাহলে হচ্ছে এখানে আমরা হচ্ছে মান বের করব, ঠিক আছে? এই পাশে করি, আমাদের একটু জায়গা তো লাগবে, এরপরে এই পাশে করি। ভাইয়া এক্স থেকে x2+, প্রশ্নে কি দেওয়া আছে, x2+ থেকে x, উল্টাটা এটা দেওয়া আছে -0.25, আমরা জানি কি বসাই দিব, +0.25, শেষ। y প্লাস থেকে y, প্রশ্নে y প্লাস থেকে y দেওয়া আছে +0.80, তাহলে এখানে প্লাস যা দেওয়া আছে তাই বসাবো, উল্টানোর দরকার নাই, কারণ যা চাইছি তাই আছে, তাহলে উল্টাবো কেন? তাহলে মান বের হয়ে আসলো। তাহলে এই মানটা কত আসতেছে ভাইয়া, এই মানটা আসতেছে হচ্ছে তোমার 0.25 প্লাস 0.8, অ্যান্সার করলে আসছে 1.05 প্লাস 1.05। এটা আগে আমরা বের করে ফেললাম, তাহলে ইনট সেলটা বের করে ফেলবো। এবার তুমি নার্নস্ট লেখো। আমরা জানি নার্নস্ট ইকুয়েশন অনুযায়ী যখন আমরা ই সেল বের করব সেটা হবে প্রথমত ইনট সেল
তার থেকে কিছু পরিমাণে মাইনাস হবে, সেটা কত, আর টি ডিভাইড বাই এন এফ লন, উপরে হচ্ছে উৎপাদে তোমার হচ্ছে যে আয়ন বিক্রিয়া এখন তোমার কাজে লাগবে। এই বিক্রিয়া তো উৎপাদ কই, এইটা উৎপাদে আয়নকে x2 প্লাস, উৎপাদে আয়নকে x2 প্লাস, সামনে কত আছে 1, তাহলে 1 পাওয়ারে দেওয়া দরকার নাই, তাও তোমাকে কিছু বোঝানোর জন্য দিলাম। নিচে হচ্ছে বিক্রিয়কের আয়নটা লিখতে হবে, বিক্রিয়কে আছে y প্লাস, বিক্রিয়কে আছে হচ্ছে y প্লাস, বাট ওর সামনে একটা 2 আছে, তাহলে এটা পাওয়ারে চলে যাবে বা স্কয়ার হয়ে যাবে, শেষ। ম্যাথ আমাদের এখানে শেষ। বাকি সব মান এখন তুমি জানো কেমনে। ইনট সেল বের করে আনছি কত, প্লাস 1.05, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, ঠিক আছে। আচ্ছা এইটা হয়তো আমাদের মোছা লাগতে পারে, সূত্রের মাইনাস দিলাম। এরপর কি আসবে ভাইয়া, আর আর কত 8.314, টি তাপমাত্রা কত বলছে 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন, তাই তো, তাহলে 303 কেলভিন ডিভাইড বাই এন, কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে দেখো। আমরা কিন্তু ওই যে 2 দিয়ে গুণ করে দেখলাম যে দুইটা দুইটা সমান হয়েছে, যখন সমান হয়েছে তখন গুণবা, কয়টা, দুইটা, যেমনি গুণ দুইটা, তাহলে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে 2, এন এর মান কত 2। ফ্যারাডের সূত্র, ফ্যারাডের ধ্রুবক কত 96,500 ইনটু লন, এবার উপরে কি এক্স, এক্স এর ঘনমাত্রা কত দেওয়া আছে 0.2, বসায় দাও 0.2, এবং পাওয়ার কত আছে 1, তো 1 তো দেওয়া দরকার নাই। ওয়াই, ওয়াই এর ঘনমাত্রা দেওয়া আছে 0.3, নিচে বসায় দাও 0.3, কিন্তু তার উপরে পাওয়ার আছে তোমার 2, তাহলে অবশ্যই তোমাকে এখানে স্কয়ারটা করতে হবে, শেষ। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এক্সটা এই যে এইটুকু কাজ আমার যুক্ত হইলো, বাকি কাজটুকু আমি ই সেলের কাজ করছি না, জাস্ট এই যে এক্সটা এইটুকু হচ্ছে তোমার কি নানোস থেকে আসছে না, বুঝতে পারছো। এবং জারণ বিজারণ বিক্রিয়ার একটা গুরুত্ব কিন্তু এখন আছে। ইনট সেলে তুমি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া করা ছাড়াও করতে পারতা, বাট আমি যে তোমাকে অমনি শিখাইতাম, শর্টকাট ওয়েতে টিচাররা যেমনি শিখায় অমনি শিখাইলে তুমি এখানে এসে ধরা খাইতা। তো এই জন্যই তুমি যারা ইনট সেল বোঝে না তারা তোমার নার্নাস ইকুয়েশন ভালো মতো বুঝতে পারে, ঠিক আছে। এবং ইনট সেল যারা খালি শুধুমাত্র সূত্র মুখস্থ করে আসছে তারা কিন্তু কোনোদিনই এই যে এইভাবে ই সেলটা বের করতে পারবে না। এখন বাকি কাজ ক্যালকুলেটর করবে, এখানে তার কোনো কিছুই নেই যেটা আমার করার মতো আছে। তাহলে 8.314 ইন্টু 303 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500 ইন্টু লন, উপরে হচ্ছে 0.2, নিচে হচ্ছে 0.3 স্কয়ার, তাহলে এই মানটা আসতেছে এত, এবং 1 থেকে এটা মাইনাস হবে, 1.05 থেকে মাইনাস অ্যান্সার, এটা করলে দেখবে অ্যান্সার আসতেছে 1.0396 এত ভোল্ট এবং প্লাস। তাহলে তোমাকে যদি বলতো যে বলতো যে এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হবে কিনা, তুমি কি বুঝতা যেখানে কি ই নট বের করবো না ই সেল, যখন তুমি দেখবে যে ঘনমাত্রা 1 দেওয়া নাই, ঘনমাত্রা উল্টাপাল্টা দেওয়া আছে, তখন তুমি বলবে ই সেল বের করবো, এখানে তো নট আসবে না, নট আসে প্রশ্নই আসে না। তো দেন তুমি যখন সব কাজ বের করে ই সেলটা বের করবা, এখন তুমি দেখো সেম লজিক যে ভাই ই এর মানটা প্লাস আসছে মানে কি, প্লাস আসছে মানে নিজে নিজে বিক্রিয়া করতে চায়, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, এবং এমন পাত্রে রাখা যাবে না, ঠিক আছে। তাহলে দেখো কনসেপ্টটা সবই সেম, জাস্ট দুইটার মাঝখানে পার্থক্য হচ্ছে জাস্ট এই কাজটুকু, আর বাকি সব দুইটার মধ্যে সেম। ই সেল বের করে বলবো প্লাস হইলে স্বতঃস্ফূর্ত, প্লাস না হলে স্বতঃস্ফূর্ত না, প্লাস হইলে স্বতঃস্ফূর্ত বাট পাত্রে রাখা যাবে না, আর মাইনাস হইলে স্বতঃস্ফূর্ত না বাট পাত্রে রাখা যাবে। সেম ম্যাথ এখানেও আসে, ই সেল দিয়েও আসে, ই নট সেল দিয়েও আসে। নট হইলে তাপমাত্রা 25, ঘনমাত্রা 1, তো প্রশ্নে কিছু না দেওয়া মানে কি তোমার নট, আর ঘনমাত্রা মেনশন করে দেওয়া মানে হচ্ছে তোমাকে ই সেল বের করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আরেকটা প্র্যাকটিস করি সেম টাইম। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই দেখো 25 বলছে, তো 25 হলে 25 যা বলবে তাই, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রোমিয়াম, এই দেখো ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে তুমি বুঝে গেছো যে আচ্ছা এটা কিন্তু আর ই নট হবে না, এটা ই সেল হবে বা নার্নস্ট হবে, তো দুইটা দেওয়া আছে। আমরা ফার্স্ট একটু ডিবেটে চলে যাই যে ভাই কার জারণ হবে কার বিজারণ হবে, আগে এটা বুঝে আসি, তারপরটা পরের কথা পরে। তো এখানে কি আছে, ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+, এটা কি দেওয়া আছে ভাইয়া, ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+, প্রশ্নে এটা দেওয়া আছে ভাইয়া -0.74, আর আরেকটাকে কপার 2+ থেকে কপার, এটা দেওয়া আছে +0.34 ভোল্ট। ওকে, তুলনা করব ভাইয়া, উপরেটা কি দেওয়া আছে, ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+ জারণ, আর নিচেটা দেওয়া আছে কপার 2+ থেকে কপার বিজারণ, তাহলে একটা জারণ আর একটা বিজারণ তুলনা করা যাবে না। তাহলে আমরা কি করলাম, উপরেরটা যেহেতু জারণ আছে নিচেটারও জারণ বানাই, কপার 2+ থেকে কপার না, এটা দিয়ে বানাই ফেললাম কপার থেকে কপার 2+, তাহলে কি হবে, ছিল +0.34 হয়ে যাবে -0.34। এবার এই দুজনের মাঝখানে তুলনা করব, তাই তো। আচ্ছা, তাহলে এটাও জারণ, এবার এটাও জারণ, খেলা এবার সমানে সমান, ঠিক আছে। তাহলে দেখি তো কে খেলতে পারে এখানে। তাহলে এখানে দুইটার জারণ বিভাগের মধ্যে ক্রোমিয়ামটা হচ্ছে তোমার
-0.74 আর কপার হচ্ছে -0.34। তাহলে মাইনাসের দিক থেকে কে নিচে আছে দেখো তো, এটা নিচে আছে এবং তুমি জানো মাইনাসের দিক থেকে মান যত বড় সেটা তত ছোট। তুমি দেখো তো এটা -0.7, এটা -0.3, তাহলে এখানে কে জিতলো আমাদের, এটা একটু কম। দেখো দুইটাই মাইনাস, বাট তার মধ্যে বড় কে, বড় হচ্ছে কপার, তাই তো। তাহলে যেহেতু ও বেশি এবং দুইটারই জারণ বিভব, তাহলে কার জারণ হবে, জারণ হবে হচ্ছে এই বান্দা, জারণ হবে হচ্ছে এই বান্দা, ঠিক আছে। তাহলে জারণ হবে ওর, তাহলে অবশ্যই ক্রোমিয়ামের কি হবে ভাইয়া, বিজারণ হবে, ঠিক আছে। তাহলে আমরা বের করে ফেললাম কার জারণ হবে, কার বিজারণ হবে। তাহলে শেষ। এবার তাহলে তুমি ফার্স্ট কাজ কি করবা, এখানে লিখবা জারণ বিক্রিয়া, তারপর লিখবা কি ভাই বিজারণ বিক্রিয়া, তাই তো। তাহলে ধরো ভাই আবার লেখাই দিচ্ছি, একটা ম্যাথ আরেকটা ম্যাথ করে দিই, তোমার যেন হচ্ছে কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে। কারণ এখানে কনফিউশন থাকে তো স্টুডেন্টদের, তাই বারবার করে লিখে দিচ্ছি। তাহলে ফার্স্ট লিখলাম হচ্ছে ভাই জারণ, কার জারণ হবে বুঝে গেছো, কপারের। কপার কত এরকম, সেখান থেকে কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, কি হয়ে যাবে, কপার 2+ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ভাই বিজারণ কি হবে, তুমি এভাবে লিখবা ডিরেক্ট, জারণ অর্ধ বিক্রিয়া সবকিছু কিন্তু ভাই দেখাই দিছি কেমনে লিখবা, ঠিক আছে। এখন তো তাড়াতাড়ি করে করতেছি। ক্রোমিয়াম কত 3+, তো ক্রোমিয়াম 3+ থেকে ও কি করবে, 3টা ইলেকট্রন গ্রহণ করবে, সেখান থেকে হয়ে যাবে ক্রোমিয়াম। বাট এবার ইলেকট্রন মিলে নাই ভাইয়া, একটা আছে 2, একটা আছে 3। তাহলে এবার তোমরা অপনয়ন করছো না, যে এরকম থাকলে আমরা কি করি, এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে কি হয়ে যাবে, দুইটাই 6 হয়ে যাবে না, 3 দুগুণে 6। তাই দেখো এই পুরাটাকে আমরা গুণ করব হচ্ছে 3 দিয়ে, আর এই পুরাটাকে আমরা গুণ করব হচ্ছে 2 দিয়ে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে দেখো, আমি সুন্দর মতো লিখতেছি। আমরা যদি হচ্ছে গুণ করি তাহলে কত হয়ে যাবে, ইলেকট্রন 6টা 6টা করে হয়ে যাবে, এখানেও 6 হয়ে যাবে, এখানেও 6 হয়ে যাবে। এন্ড দেন যেহেতু প্লাস মাইনাস সেম, কারাগারি করে দিতে পারবো। আর যেহেতু 3 দ্বারা পুরোটাকে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে 3টা কপার, এটা হয়ে যাবে 3টা কপার 2+, এটাকে 2 দ্বারা গুণ করছি, তাহলে এটা ক্রোমিয়াম 3+ 2টা, এটা 2টা ক্রোমিয়াম। তাহলে এবার তুমি দুটাকে যোগ করে দাও, সামগ্রিক কোষ বিক্রিয়া চলে আসছে। সেটা কত, সামগ্রিক কোষ বিক্রিয়া কত আসলো, 3টা কপার প্লাস 2টা ক্রোমিয়াম 3+, সেখান থেকে 3টা কপার 2+ প্লাস 2টা ক্রোমিয়াম। বিক্রিয়া শেষ। এবার তুমি জানো যে ভাইয়া ফার্স্টে তোমাকে ই নট সেল বের করতে হবে। ই নট সেল সমান সমান কত, ই নট সেল সমান সমান ই নট অ্যানোড, আমি একদম শর্টকাট করে লিখতেছি, প্লাস ই নট ক্যাথোড। তুমি আবার এমনি দিও না, তুমি পুরোটাই লিখবা যে ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। এবং তুমি জানো যে অ্যানোডে কে যাবে, যার জারণ হচ্ছে কপারের, তাহলে কপার কি তোমার হচ্ছে কত, কপার থেকে কপার 2+ জারণ, প্লাস ই নট তোমার হচ্ছে ক্রোমিয়ামের বিজারণ, তাহলে ক্রোমিয়াম থাকবে 3+, সেখান থেকে হয়ে যাবে ক্রোমিয়াম বিজারণ, তাই তো, সেখান থেকে হয়ে যাবে ক্রোমিয়াম। তাহলে এবার এখানে এসে দেখো প্রশ্নে কপার থেকে কপার 2+ কি দেওয়া আছে, কপার 2+ থেকে কপার দেওয়া আছে, আমার লাগবে কপার থেকে কপার 2+, এটা প্লাস 0.34, আমি এখানে বসাই দিব -0.34। কতবার করছি যে জিনিস, এখন তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম লাগবে, দেওয়া আছে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+, উল্টাটা যেটা হচ্ছে -0.74, বাট আমার লাগবে উল্টাটা, এটার উল্টা, তাহলে হয়ে যাবে +0.74। তাহলে দুটাকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব যে এই এটার আলটিমেটলি ই নট সেল কত, তারপরে জাস্ট দুই লাইন ক্যালকুলেশন করে ই সেলটা বের করে ফেলবো। -0.34 প্লাস 0.74, এটা করলে আসবে 0.4 ভোল্ট, যেটা হচ্ছে প্লাস। এবার আমরা জানি যে ই সেল নার্নসটা আমাদের বলছে ই সেল সমান সমান হচ্ছে, প্রথমত ই নট সেলটা বসাও মাইনাস RT ডিভাইড বাই NF লন, উপরে হচ্ছে উৎপাদ। এবার বিক্রিয়া আসো, উৎপাদ হচ্ছে কপার, তাহলে এখানে বসাতে হবে কপার 2+ এর ঘনমাত্রা, বাট সামনে আছে 3, চলে যাবে পাওয়ারে। নিচে তোমার বিক্রিয়কের আয়ন হচ্ছে ক্রোমিয়াম 3+, তাহলে লিখলাম ক্রোমিয়াম 3+ এর ঘনমাত্রা, এবং অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, এটা কোনো চিন্তা নাই। এবং সামনে আছে 2, তাহলে চলে যাবে পাওয়ারে। শেষ। এবার বাকি সব মান তুমি জানো, বসায় দাও। ই সেল কত 0.4 মাইনাস RT ডিভাইড বাই NF, আর কত 8.314, যেহেতু এসে একে করতেছি। টি কত বলছে 25 মানে কত কেলভিন, 298। কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, 6টা। তাহলে এন কত 6 ইন্টু 96,500, তাহলে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এটা কই দেখবা, এই যে এখানে তুমি যখন কাটাকাটি করছো না, এখানে এসে দেখবা যে কত তুমি হচ্ছে কাটাকাটি করছিলা, ওটাই হচ্ছে তোমার এন, বা কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে এত, ইন্টু তোমার লন, উপরে হচ্ছে কার ঘনমাত্রা, কপারের, কপার এই যে কপার কত 0.15, উপরে কত আছে কিউব, তাহলে দিয়ে দাও কিউব। আর ক্রোমিয়াম কত 0.3, তার উপরে কি আছে স্কয়ার। শেষ। এই কাজটুকু কে করবে, ক্যালকুলেটর করবে। শেষ। এখান থেকে তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে। তাহলে বলো ই নট সেল, ই সেল
দুইটা জিনিস তুমি বুঝতে পারছো কিনা? তুমি বুঝতেই পারতেছো দুইটা আলটিমেটলি হুবহু পুরাপুরি সেম, খালি এই যে ই নট সেলে এক্সট্রা আরটি ডিভাইড বাই এনএফ লন উৎপাদনের ঘনমাত্রা বাই বিক্রিয়া আয়নের ঘনমাত্রা, এই জিনিসটা আসছে এক্সট্রা। বাকি সব তুমি ই সেলে যা করছো তাই। তাহলে ই সেল দিয়ে যে টাইপের ম্যাথ আসে ই নট সেল দিয়ে সেম টাইপের ম্যাথই আসবে। দুইটাতে সেম টাইপের ম্যাথ আসলে আমি কি করব, ফার্স্টে তোমার হচ্ছে এইগুলা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাদেরকে বলবে স্বতঃস্ফূর্ত হবে কিনা। আমরা তখন দেখব যে এই ই এর মানটা প্লাস কিনা, প্লাস হইলে স্বতঃস্ফূর্ত। আবার আমাদেরকে বলবে পাত্রে রাখা যাবে কিনা, তখন আমরা দেখব যে প্লাস হইলে রাখা যাবে না। এভাবে আমরা অ্যান্সার গুলা করবো। তাহলে তুমি বুঝতে পারতেছো যে ই নট সেল এবং ই সেল আমাদের কিন্তু কমপ্লিট। এখন জাস্ট খালি আমি তোমাদের সিকিউ গুলা দেখাই দিই। দেখো সিকিউতে কি আসছে, আমরা যা পড়ছি তাই আসছে, ঠিক আছে, আমার এখানে কিছুই আসবে না। সো এই পাত্রে আছে তোমার জিঙ্ক সালফেট ঘনমাত্রা 0.5, এখানে আছে কপার সালফেট ঘনমাত্রা 0.2। তুমি বলো, তুমি যখন দেখছো ঘনমাত্রার 1 নাই, তাহলে এখানে কি বের করতে হবে? ই সেল নারনস্ট শেষ। এখন এই যে এখানে এগুলা দেওয়া আছে, তাই তো আমাদের বলছে উদ্দীপকের কোষ্ঠীর তড়িৎচালক বল বের করো। আমরা ডিরেক্ট দেখো ই সেলটা লিখতেছি ডিরেক্ট। আমি ওকে দেখো এক লাইনে ম্যাথটা করে দিচ্ছি, বাকি সব তুমি এখন নিজে পারো। ফার্স্ট তোমাকে কি বের করতে হবে? ই নট সেল মাইনাস আর টি ডিভাইড বাই এনএফ লন উপরে হচ্ছে উৎপাদন বাই বিক্রিয়কের আয়ন। এখন এই যে বিক্রিয়া লেখার জন্য আমরা জানতে হবে কার জারণ কার বিজারণ। তাহলে চলো এখানে আমি দেখে ফেলি কার জারণ কার বিজারণ। এটা বারবার কেন করাইতেছেন ভাই? এটা কেন বারবার করাইতেছেন? কারণ তোমরা এই জিনিসটা তো ভুল করো যে ভাই কখন জারণ বিজারণ, কখন বিজারণ বিয়োগ দেবো, কখন জারণ বিয়োগ দেবো, এটা তো বুঝো না, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্নে দেওয়া আছে যে ভাইয়া জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে প্লাস 0.76 আর কপার 2 প্লাস থেকে কপার এটা দেওয়া আছে প্লাস 0.34। তো এটার কি দেওয়া আছে? জারণ, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটার দেওয়া আছে বিজারণ। তাহলে কি তুলনা করা যাবে না? তাহলে নিচেরটাকে কি করি আমরা? চাইলে জারণ বানায় ফেলতে পারি। তো কপার 2 প্লাস থেকে কপার আছে, আমরা বানায় ফেললাম কপার থেকে কপার 2 প্লাস। তাহলে এটা হচ্ছে প্লাস 0.34, এটা হচ্ছে মাইনাস 0.34 ভোল্ট। তাহলে এবার তুলনা করবো, ভাইয়া এটাও জারণ এটাও জারণ, দুইটাই জারণ, বাট ওর মানটা বেশি, তাহলে ওর হবে হচ্ছে জারণ, মানে ও অ্যানোডে যাবে আর ও হচ্ছে ক্যাথোডে যাবে। শেষ। তাহলে আমাদের এই কাজটা শেষ। এবার আমরা কি লিখবো? বিক্রিয়া লিখবো না? তো বিক্রিয়া লিখলে কি হবে? জিঙ্ক থেকে তোমার হচ্ছে জিঙ্ক কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাবে হচ্ছে জিঙ্ক 2 প্লাস, আর কপার 2 প্লাসটা কি করবে? সেই দুইটা ইলেকট্রনকে নিবে, নিয়ে হয়ে যাবে হচ্ছে তোমার কপার। দেন আমরা যখন দুটোকে যোগ করে সামগ্রিক কোষ বিক্রিয়াটা লিখবো, তখন কি আসবে? যে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। ভাই কিছু গুণ করা লাগলো না কেন? কারণ দুইটা ইলেকট্রন ও ছাড়ছে, ও দুইটা ইলেকট্রন নিছে, তাহলে তো দুইটা দুইটা সেম, কারাগারি হয়ে গেছে। তাহলে এই যে বিক্রিয়া, তাহলে বিক্রিয়ক আয়ন কি আসছে? জিঙ্ক 2 প্লাস, তাহলে বিক্রিয়ক আয়ন কে? জিঙ্ক 2 প্লাস। ভাই সামনে তো কিছু নাই, 1 আছে, তাহলে 1 তো পাওয়ার দেওয়ার দরকার নাই। এরপরে উৎপাদে কি আসছে? কপার 2 প্লাস, উৎপাদে আসছে তোমার কপার 2 প্লাস। শেষ। এবার তাহলে হচ্ছে মানগুলো বসাই দাও। যে ই নট সেল যখন তুমি বের করবা কি বসাইতে হবে? ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড, জাস্ট আমাদের প্রথম টাইপের ম্যাথটা। তার সাথে এই মানগুলা তুমি হচ্ছে কি করবা? যোগ করে দিবা, ঠিক আছে। তার সাথে তুমি এই মানগুলো যোগ করে দিবা। জাস্ট খালি এখন মানটা বসাও, সব মান তুমি জানো, বসাই দাও, অ্যান্সার মিলে যাবে। তো কথা হচ্ছে ভাইয়া আমি বিক্রিয়া লেখা ছাড়া এমসিকিউতে যদি ধরে নেবে ম্যাথ আসে, আমি বিক্রিয়া লেখা ছাড়াও কি বুঝতে পারবো যে উপরে উৎপাদনটা কি আসবে আর নিচে বিক্রিয়াটা কি আসবে? হ্যাঁ, তুমি একটু চিন্তা করো না। দেখো যার জারণ হইছে সে উপরে আসছে, জিঙ্কের জারণ হইছে তাই জিঙ্কের আয়নটা উপরে, আর কপারের বিজারণ হইছে তাই কপারটা নিচে। তাই তুমি কি বুঝতে পারতেছো? এই যে ফর্মুলাটা এইটার উপরে কি আসবে? যার জারণ হবে তার আয়নটা আসবে, মানে জারণের আয়নটা আসবে, আর নিচে আসবে হচ্ছে যার বিজারণ হবে তার আয়ন। শেষ, সিম্পল। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা তোমার জন্য মনে থাকে। বাট তুমি যদি সিকিউতে বিক্রিয়া লিখেই অ্যান্সারটা করবা, তো বিক্রিয়া দেখে অ্যান্সারটা করা যায়। বাট তোমার যদি এমনি এমসিকিউতে আসে যে উপরে কোনটা থাকে নিচে কোনটা থাকে, তার জন্য তুমি অ্যান্সারটা করতে পারো যে উপরে থাকে যার জারণ সে, আর নিচে থাকে যার বিজারণ সে। এই হচ্ছে আমাদের ই নট সেল, ই সেল। তারপরে কোষ বিভাগ বলতে কি বোঝায়, জারণ বিভব, বিজারণ বিভব কেমনে কি বের করব, স্বতঃস্ফূর্ততা, পাত্রে রাখা যাবে কিনা, ওভারঅল সবকিছু আমাদের কমপ্লিট। তড়িৎ রসায়ন থেকে আমাদের প্রথম লেকচারে ফ্যারাডে সূত্র, দ্বিতীয় লেকচারে হচ্ছে ই সেল এবং নারনস্ট। এই দুইটা থেকেই তুমি দুইটা সিকিউ ইনশাআল্লাহ কমন পাবা এবং অ্যান্সার ঠিকভাবে কইরো সবাই ভালো মতো। ক্লাস দুইটা করলে আর তোমার কিছু করা লাগবে না। তাহলে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টারের লেকচারে। এভাবে আমরা কমপ্লিট ভাবে সিকিউ গুলো শেষ করার চেষ্টা করব। তাহলে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য দোয়া রইলো। সবাইকে আল্লাহ হাফেজ।